আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যৌগিকরণ অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 25 বছর প্রশ্ন ব্যাংক সলভ। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন রয়েছে হচ্ছে 2024-25 সেশনে, যে সময় হচ্ছে আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এই প্রশ্নে দেখো বলছে y সমান সমান 2x - x² এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সো এখান থেকে আমাদের বুঝতে হবে কিসের কিসের সমীকরণ দেওয়া আছে। এইটা কিন্তু দেখো, একটা পাওয়ার হচ্ছে, একটা চলকের পাওয়ার হচ্ছে 2 আর একটা পাওয়ার হচ্ছে চলকের পাওয়ার হচ্ছে 1। এটা একটা পরাবৃত্তর সমীকরণ দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে x অক্ষের সমীকরণ মানে হচ্ছে y সমান 0, আরেকটা হচ্ছে x অক্ষের সমীকরণ মানে y সমান 0, আরেকটা সমীকরণের দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্রফল হয়েছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু বাম পাশে লিখছে, এটাকে ডান পাশে লিখছে। এবার দেখো, এটাকে একটু চেনাচেনা লাগতেছে না? সেহেতু হচ্ছে x² এর সর্বোচ্চ পাওয়ারের সামনে একটু পজিটিভ মান আনার জন্য আমরা উভয় পক্ষে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে কি হবে দেখো, x² - 2x, এখানে হচ্ছে -y। এবার দেখো, তো এটাকে আমরা পুরোপুরি আমাদের হচ্ছে শীর্ষ কিন্তু বের করার দরকার নেই, একটু বোঝার সুবিধার্থে লিখতেছি। এটা কিন্তু অবশেষে আসবে এইরকম ফরম্যাটে হচ্ছে x² - 4ay। কেন মাইনাস? এখানে যেহেতু মাইনাস আছে, আর এই পাশে যেভাবে বল এরকম ফরম্যাট আসবে। সো এরকম ফরম্যাটের ক্ষেত্রে কি রকম হবে, ধরো এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার, y এর পাওয়ার হচ্ছে 1, সেহেতু y অক্ষের দিকে হচ্ছে হা করবে। যেহেতু নেগেটিভ সেহেতু হচ্ছে নিচের দিকে এরকম হচ্ছে হা করবে। কিন্তু এরকম আমাদের শীর্ষবিন্দু কত হবে বা কোন বিন্দুতে সেট করবে আমরা বলতে পারতেছি না। কিভাবে বলতে মানে বের করতে পারবো এই কোন বিন্দুতে সেট করবে? দেখ, বলছে x অক্ষ দ্বারা আবদ্ধ। x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0, তাই তো? তাহলে আমরা হচ্ছে এখানে y এর পরিবর্তে 0 বসিয়ে দিলে আমরা হচ্ছে সেট বিন্দু পেয়ে যাব। তাহলে দেখো, বা x² - 2x, এখানে x এর y এর পরিবর্তে 0 বসিয়ে দিলে -0 আর 0 একই 0 হয়ে যাবে। তাহলে দেখো, এইখান থেকে আমাদের হচ্ছে সেট বিন্দু দুই জায়গায় পাবো। যেহেতু x² এর পাওয়ারটা 2 আছে, সেহেতু দুইটা হচ্ছে x এর মান পাবো। যদি x টা কমন এখানে আসবে x - 2 ইকুয়াল হচ্ছে 0, বা x সমান একটা 0 লিখতে পারবো, বা এটা x - 2 সমান 0 লিখতে পারবো। তাহলে দেখো, এখান থেকে x এর আরেকটা মান পাবো হচ্ছে 2। তাহলে হচ্ছে দেখো, আমাদের সেট বিন্দু পাবো একটা 0,0, আরেকটা সেট বিন্দু পাবো হচ্ছে 0,2। এইটার আলোকে যদি এখানে একটা চিত্র অঙ্কন করে দেখো, তাহলে চিত্রটা কিরকম হবে দেখো, 0,0 এটা ধরো মূল বিন্দু, আর হচ্ছে এখানে হচ্ছে x এর মান 2, তো তাহলে হচ্ছে 2,0 হবে, 2,0। তাহলে 2,0 বিন্দুটা হচ্ছে এটা 1, এটা ধরো 2, তাহলে এটা হচ্ছে 0,0। তাহলে ধরো এই পরাবৃত্তটি নিচের দিকে হা করবে এভাবে, দেখো এভাবে হচ্ছে পরাবৃত্তটি হা করবে। সো এটা হচ্ছে সেট বিন্দু কি হবে, এটা সেট বিন্দু কিন্তু হবে হচ্ছে 0,0, আর এটা সেট বিন্দু কিন্তু হবে হচ্ছে 2,0। এবার আমাদের কি বলছে, এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো কতটুকু হচ্ছে, এটা x অক্ষ। সো এইটুকু আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা হচ্ছে x অক্ষের সাপেক্ষে যেহেতু আমরা হচ্ছে এই হিসাব করবো, সেহেতু আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা লাগবে। তাহলে এখানে আপার লিমিট হচ্ছে x এর সর্বোচ্চ মান, এখানে x এর মান দেখো হচ্ছে 2, আর এখানে x এর মান হবে হচ্ছে কিন্তু 0। আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমাদের হচ্ছে কি করতে হয়, একটাকে y1 ধরলাম, এটাকে আমরা y1 ধরলাম, আর y2টা কি হবে, x অক্ষের সাথে যেটা ক্ষেত্রফল তৈরি করছে, x অক্ষের সমীকরণ কি, y সমান 0। সো এটাকে আমরা y2 ধরবো। সো আমরা কি করবো, এরপর হচ্ছে অন্তরীকরণ নিয়ম হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ দেবো। সো এইটা থেকে আমরা যদি এইটা বিয়োগ দেই, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটি পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারবো, দেখো এই পুরোটুকু থেকে যদি y2 এই সমীকরণ x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দেয়, তাহলে কিন্তু এইটুকুর ক্ষেত্রফল পাবো। সেহেতু আমরা লিখবো হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2, আর হচ্ছে আপার লিমিট কত হবে, আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিট হচ্ছে 0। এবার হচ্ছে আমরা হচ্ছে এগুলোকে হচ্ছে y1 এবং হচ্ছে y2 এর মান বসিয়ে দেব। তাহলে দেখো, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। y1 এর মান এখানে কি -x² প্লাস হচ্ছে 2x, আর এখানে আছে কত -y2 এর মান হচ্ছে 0, যেহেতু y অক্ষের সমীকরণ। তাহলে এবার কি করা যায় দেখো, এবার আমরা হচ্ছে এখানে হচ্ছে
dx হবে, x এর সাপেক্ষে যেহেতু আমরা হিসাব করতেছি। তাহলে দেখো এখানে -0 না থাকলে হবে, তাহলে এইটাকে আমরা x এর সাপেক্ষে হচ্ছে যোগীকরণ করে দেখো, -x² কে যদি x এর সাপেক্ষে যোগীকরণ করে দেখো, মাইনাস পাওয়ারের সাথে 1 বাড়বে, 3 হবে আর ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। এখানে তার হচ্ছে +2 ইনটু x কে x এর সাপেক্ষে যোগীকরণ করে পাওয়ার আছে 1, 1 বাড়বে তাহলে হবে 2, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। আর এবার হচ্ছে এখানে হচ্ছে আপার লিমিট 2 বলবে, লোয়ার লিমিট হচ্ছে 0 বলবে। এবার দেখো 8 আর 8 কাটা যাচ্ছে, তাহলে দেখো এখানে কি আসে, -x³ ডিভাইড হচ্ছে 3 প্লাস হচ্ছে x², এখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। এবার আমি একটু উপরের দিকে এই মানগুলো বসে আমি সমাধান করতেছি। দেখো আপার লিমিট 2, আপার লিমিট প্রথমে বসাবো। দেখো এখানে যদি আপার লিমিট বসাই, x এর পরিবর্তে 2 বসায়, -2 এরপরে কিউব ডিভাইড হচ্ছে 3, এর হচ্ছে প্লাস x এর পরিবর্তে 2, এরপর হচ্ছে স্কয়ার। এবার লোয়ার লিমিট যদি বসাই মাইনাস দিতে হয়, এখানে লোয়ার লিমিট x এর পরিবর্তে 0 বসালে এখানেও 0 হবে, প্লাস এখানে কিন্তু 0 হবে। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে হচ্ছে -8 ডিভাইডেড 3 প্লাস হবে হচ্ছে 4। সো এখানে যদি লসাগু করি নিচে হবে 3, উপরে হবে হচ্ছে -8 প্লাস হচ্ছে 12। তাহলে দেখো হচ্ছে এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 4 ডিভাইডেড 3। সো এত হচ্ছে আমাদের এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার 4 ডিভাইডেড 3। দেখো এটার সাথে মিলছে কিউব ইউনিট, মানে এত বর্গ একক। যদি নেগেটিভ মান আসতো, আমরা জানতাম না যে কোনটা বড় হয় কোনটা ছোট হয়, নেগেটিভ মান আসলে তোমরা মডুলাস ইউজ করতে বা বলতে হচ্ছে ক্ষেত্রফল কখন নেগেটিভ হয় না, তখন জাস্ট পজিটিভ মানই নেবে। সো কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। আশা করি জাস্ট চিত্রটা বুঝলে এই প্রশ্ন মানে এই অন্তরীকরণ জগতীকরণ থেকে আসে যেগুলো প্রশ্ন হচ্ছে তোমরা পারবে। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2024-25 সেশনে। দেখো এই প্রশ্নে দেখো দেয়া আছে হচ্ছে f(x) dx এর হচ্ছে ইন্ডিকেশনের মান হচ্ছে 8, যার আপার লিমিট হচ্ছে 5 এবং লোয়ার লিমিট হচ্ছে 0 হলে, মানে এর আলোকে আমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে। সো এই প্রশ্ন হচ্ছে শর্টকাটে খুব সহজে বের করা যায়, কিংবা হচ্ছে রিটেন প্রসেস কিভাবে করে এইটাও দেখে দেবো। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্টটা লাগবে। কনসেপ্টটা কি, এখানে লিমিটের মান যদি চেঞ্জ না হয়, এর ভিতর যে ধ্রুবক থাকবে, ধরো f(x) এর পরিবর্তে f(y) হলো, আর এখানে যদি d(y) থাকে তাহলে মান 80 থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। সো এইটুকু কনসেপ্ট থাকলে এই প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবো। সো এর আলোকে আমাদের এর মান বের করতে বলছে, সেহেতু কি করতে পারি, দেখো f(x) এর ভিতর যেটা আছে সেটাকে ধরবো, কারণ ধরার পরে হচ্ছে ওর ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণের যেটা রেজাল্ট আছে এখানে কিন্তু আছে, সেহেতু আমরা হচ্ছে x + 1 কে ধরবো হচ্ছে z। ধরার পর কাজ কি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। সো এই পাশে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে 1, প্লাস 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, z কে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইড হচ্ছে dx। এরপর দেখো 1 + 0 মানে হচ্ছে 1। এবারটা আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে দেখো dz সমান হবে হচ্ছে dx। এখানে কিন্তু এই dx আছে কিন্তু, তাহলে দেখো আমরা এইবার আমাদের হচ্ছে সবগুলো জেটার মাধ্যমে কনভার্ট করবো, সেহেতু আমাদের লিমিটের মানও পরিবর্তন হবে, যেটা কনভার্ট করবো। সো দেখো x থাকতে x সমান যখন 4 ছিল, তখন যেটা যখন লিমিটে কনভার্ট করবে, দেখো জেটার মান কি আসবে, x সমান যদি 4 এখানে বসাও, 4 + 1, তাহলে তখন জেটার মান আসবে হচ্ছে 5। আবার লোয়ার লিমিট x থাকতে কি আসলে x এর মান ছিল হচ্ছে -1। এবার হচ্ছে এখানে যদি -1 বসা, -1 + 1, তাহলে z এর মান আসবে হচ্ছে 0। তাহলে সবগুলোকে আমরা হচ্ছে জেটে কনভার্ট করে নিলাম। তাহলে দেখো জেটের হচ্ছে জেটে কনভার্ট করার পরে দেখো হচ্ছে আপার লিমিটের মান কত আসলো, যেটা আসলো হচ্ছে 5, আপার লিমিট হচ্ছে 5, এবং লোয়ার লিমিটের মান কত আসলো 0, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে f(x + 1) সমান কি ধরছি, z, তাহলে f(z) হবে। আর এইখানে হচ্ছে dx এর পরিবর্তে কি বসাতে পারবো, dx এর পরিবর্তে আমরা dz বসাতে পারবো। এবার একটা জিনিস খেয়াল করো, কি বলছে, প্রথমে একটা কনসেপ্ট বলছি, যদি এইটার মতো যদি হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম থাকে, f অফ ফাংশনের ভিতর যেটা থাকবে, যে মানটা থাকবে, সেটা যদি dx থাকে, সেটার মান কিন্তু আমরা হচ্ছে 80 হবে, কোনো চেঞ্জ হবে। তাহলে দেখো এইটা সমান কি লিখতে পারবো, এটার এইটুকুর মান কিন্তু আমরা 8 লিখতে পারবো। এর ভিতর f(x) এর ভিতর y হোক, এখানে y হোক, তাহলে 80 আনতে হবে। f(x) এর ভিতর a আসুক, এখন d(y)
এ আসুক, তাহলে এ হবে। এখানে কিন্তু এফ অফ, দেখো লিমিট এখানেও আপার লিমিট ছিল উদ্দীপকে যেটা দেওয়া আছে, আপার লিমিট 5 হয়েছে, লোয়ার লিমিট ছিল 0, এখানে 0 হয়েছে। এফ অফ এক্স এর পরিবর্তে আমরা যেটা যেহেতু ধরছি এফ অফ জেড আছে, এখানে কিন্তু এফ অফ জেড আছে। সো এটার অ্যান্সার কিন্তু হবে সমান লিখতে পারো 8। সো এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে 8। খুব একটা বলা যায় ক্রিটিক্যাল প্রশ্ন, জাস্ট এইটুকু কনসেপ্ট থাকলে এই প্রশ্ন সমাধান করতে পারবে। দেখো এই প্রশ্নটি হচ্ছে শর্টকাটে হচ্ছে একটা ফর্মুলা যদি মনে রাখতে পারো, এইরকম প্রশ্ন হচ্ছে শর্টকাট দিয়ে খুব সহজে বের করতে পারো। দেখো যদি হচ্ছে এফ অফ এক্স হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে যদি যৌগীকরণ করতে বলে, সেইটা যদি হচ্ছে আপার লিমিট যদি বি হয়, লোয়ার লিমিট যদি এ হয়, আর ওইটা যদি মান দেওয়া থাকে এন, যে কোনো সংখ্যা 1 2 3 যে কোনো কিছু হতে পারে। আবার যদি ওই ফাংশনের মানে ওইটা যেটা দেওয়া থাকবে সেটার যদি এফ অফ এক্স ছিল, ওই এফ অফ এক্স এর সাথে প্লাস সি যে কোনো একটা সংখ্যা যদি যোগ করো, কোনো কিছু সংখ্যা যদি যোগ করো, তাহলে কি হবে, এই আপার লিমিট যেটা দেওয়া থাকে সেটা থেকে ওই ধ্রুবক সংখ্যা হচ্ছে মাইনাস হবে, আর লোয়ার লিমিট থেকেও সেটা হচ্ছে মাইনাস হবে। আবার হচ্ছে এফ অফ এক্স এর এরকম কোনো কিছু দেওয়া আছে, এটা থেকে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স থেকে যদি মাইনাস সি করো, তাহলে যে কাজটি করতে হয় আপার লিমিটের সাথে প্লাস সি করতে হয়, লোয়ার লিমিটের সাথে প্লাস সি করতে হয়। তাহলে দেখো অ্যান্সারটা কি, অবশেষে অ্যান্সারটা এনই হয়। এন মানে কি, আগে যেটা অ্যান্সার ছিল এন মানে যে মানটা 1 2 3 সেটা 1 হয়। এবার আসো এই কনসেপ্টে, এটা দিয়ে আছে হচ্ছে আপার লিমিট 5 লোয়ার লিমিট 0, এফ অফ এক্স সমান সমান হচ্ছে ডি এক্স সমান সমান 8 দিয়েছে, তাই তো? আচ্ছা, এইটাকে আমরা এইটার সাথে কম্পেয়ার করতে পারি তো। দেখো বি হচ্ছে আপার লিমিট 5, এ হচ্ছে লোয়ার লিমিট 0, এফ অফ এক্স সমান ডিএক্স সমান এন মানে 8। আচ্ছা, এটা এবার একটা খেয়াল করো, এখানে হচ্ছে x প্লাস 1 আছে, x প্লাস 1 মানে কোনটার সাথে মিলতেছে, এইটার সাথে মিলতেছে। তাহলে যদি আমরা এটার সাথে মিলে দেখো এফ অফ এক্স এর সাথে হচ্ছে x প্লাস 1 করলাম, তাহলে কি করতে হয়, তাহলে b মানে আপার লিমিট থেকে হচ্ছে 1 মাইনাস সি করতে হয়, যেটা যোগ করেছে সেটা বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে হচ্ছে 1 বিয়োগ যাবে, আর হচ্ছে লোয়ার লিমিট থেকে সেটা বিয়োগ যাবে। আগে লোয়ার লিমিট ছিল 0, সেটা থেকে বিয়োগ যাবে হচ্ছে -1, এখানে dx। তাহলে কি হয় দেখো, উপরে আসতেছে 4, নিচে আসতেছে -1, f অফ x প্লাস 1 dx। এর মানটা কি বলছি, যদি আগের মতোই যদি আসে মানে বিয়োগ করার পরে দেখো এইটা আসতেছে, এইটা কিন্তু আমাদের মান দরকার হবে, মানটা কিন্তু এটা মানটা কিন্তু n হবে, সো আগেরটা হবে, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে 8। জাস্ট এইটুকু ফর্মুলা কনসেপ্ট যদি দুইটা কনসেপ্ট মনে রাখবা যদি থাকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আগেরটাই যেটা দেয়া আছে n মান ধরছি যেটা, সেটা কিন্তু অ্যান্সার। সো শর্টকাটে খুব সহজে বের করা যায়, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তাও আমি কিন্তু রিটার্ন প্রসেসে কিভাবে হবে সেটা দেখে দিয়েছি, সো আশা করি তোমাদের বোঝার কথা। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2023-24 সেশনে। এই প্রশ্ন হচ্ছে এইটার আমাদের হচ্ছে যৌগীকরণের ফল কোনটা হয় সেটা বের করতে বলছে। সো এটা সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা প্রয়োজন হবে, যদি হচ্ছে রুট এক্স এর ভেতর যেটা থাকবে সেইটার যদি অন্তরীকরণ যদি উপরে দেয়া থাকে, সেটা সমান সমান লিখতে পারবো 2 ইনটু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, মানে ওইটাই রুট ওভারের ভিতর যেটা থাকবে সেটা প্লাস হচ্ছে সি হবে। সো দেখো এইটা রুট ওভারের ভিতর সামথিং কিছু দেয়া আছে, কি দেয়া আছে 1 মাইনাস এক্স স্কয়ার। এইটাকে যদি আমরা দেখো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে দেখো কি হয়, 1 একটা কনস্ট্যান্ট মান, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে। এবার মাইনাস এক্স স্কয়ারকে যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, তাহলে 1 থাকবে। তাহলে এইটা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে -2x হবে। দেখো উপরে কিন্তু আমরা হচ্ছে এইরকম ফরম্যাটে ফেলার চেষ্টা করবো যেন ভিতরে যেটা আছে উপরে যেন সেটা হয়, কিন্তু দেখো উপরে কিন্তু জাস্ট x আছে, আমাদের যদি উপরে -2x থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারতাম। সো এই ফর্মুলা ইউজ করার জন্য কি করতে পারি, দেখো উপরে আমরা জোর করে হচ্ছে -2 লিখলাম, কারণ এই ফর্মুলা আমরা ফেলবো। সো জোর করে কোনো কিছু লিখলে তো হবে না, আমাদের সমতা করতে হবে, যেহেতু হচ্ছে -2 দ্বারা হচ্ছে -2 দ্বারা গুণ করেছি, সমতা করার জন্য এই পাশে হচ্ছে -2 দ্বারা হচ্ছে ভাগ করবো। দেখো -2 কাটা যাবে, আগের লাইন হবে। তাহলে দেখো তো নিচের টুকু কি হচ্ছে, নিচের রুটের ভিতর যেটা আছে সেটাকে কিন্তু অন্তরীকরণ করলে উপরের টুকু আসতেছে, মানে উপরের অংশটুকু আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, তাহলে -12 ইন্টু, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো, 2 ইন্টু রুট ওভারের ভিতর যেটা আছে সেটা হবে, রুট ওভারের ভিতর যেটা আছে সেটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এবার দেখো একটু মানে কাটাকাটি যায়, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে কি থাকে -1 এর সাথে এটা গুণ করলে দেখো এটা হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার
প্লাস হচ্ছে সি। সো দেখো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, এটা আমাদের দেখো ডি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো জাস্ট ফর্মুলা যদি জানো, আর হচ্ছে যৌগজীকরণের অধ্যায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অন্তরীকরণের হচ্ছে থিওরি লাগবেই। সো তোমাদের অবশ্যই যৌগজীকরণ অধ্যায়ে ভালোভাবে পারার জন্য কিন্তু অন্তরীকরণ অধ্যায়ে অবশ্যই পড়া থাকতে হবে। সেটা হচ্ছে 2022-23 সেশনে দেখো এইটাই আমাদের হচ্ছে যৌগজীকরণ করতে বলছে। সো দেখো ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এরকম যদি ফরম্যাটে থাকে, যে কাজটি করতে হয় উভয় পক্ষে ই টু দি পাওয়ার হচ্ছে এক্স দ্বারা গুণ করতে হয়, কিংবা দেখো ই ইনভার্স এক্স আছে এটাকে আমরা 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স এ কনভার্ট করতে পারি। এবার দেখো নিচে ভগ্নাংশ আকার আছে, নিচে আমরা হচ্ছে যদি লসাগু করি তাহলে দেখো উপরে থাকবে 1 আর ডিএক্স কে একটু আলাদা করে লিখলাম। নিচে তো লসাগু করে ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করে হবে ই টু দি পাওয়ার এক্স, এরপরে স্কয়ার প্লাস এখানে হবে 1। সো 1 ডিভাইডেড সামথিং, তাহলে এই হর লবে যাবে, লব হরে আসবে, তাহলে দেখো কি আসে এই ই টু দি পাওয়ার এক্স টা উপরে চলে যাবে আর নিচে আসবে হচ্ছে একটু সাজিয়ে রাখবো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এরপর আমরা স্কয়ার দিতে পারি ডিএক্স। এবারে আমাদের কিন্তু ধরতে হয়। সো কোনটাকে ধরলে হচ্ছে আমাদের হচ্ছে এর হচ্ছে অন্তরীকরণটা দেয়া আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স যেটা দেয়া আছে এটাকে আমরা ধরলে কি ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু এইটাই পাবো। সেহেতু আমরা ধরবো কাকে, ধরবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে ধরি। ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড। সো এবার কি করতে হয়, এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হয়। ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে, আর এর পাশে হবে ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড ই টু দি পাওয়ার ডিজেড ডিভাইডেড ডিএক্স। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে কি আছে, এইখানে আছে কিন্তু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিএক্স। সো এই দুইটার পরিবর্তে আমরা হচ্ছে পরিবর্তন করবো। শুধু যে কাজটি করতে পারি দেখো এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে অতএব ডিজেড সমান সমান আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে ডিএক্স। তাহলে দেখো ডিজেড এর এটার পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারবো, কারণ সবগুলোকে আমরা হচ্ছে জেড এ কনভার্ট করবো। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, উপরে কিছু নেই মানে 1 ডিভাইডেড 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান কি ধরেছি জেড, এরপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো ডিজেড। এবার সিনাসেন রাখতেছে, এটা কি সিনাসেন রাখতেছে, আমি একটু এখানে দেখাই তোমাদের সিনাসেন এখন লাগবে। যদি এরকম ফরম্যাটে থাকে আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স এর সাপেক্ষে যদি এইটাকে যৌগজীকরণ করা হয় সেটার অ্যান্সার আসে কিন্তু tan ইনভার্স x প্লাস হচ্ছে c। এবার খেয়াল করো আমরা জেটার সাপেক্ষে যেহেতু হিসাব করতেছি জাস্ট এখানে জেড বসবে, তাহলে এইটাকে যদি জেটার সাপেক্ষে যৌগজীকরণ করি তাহলে হবে হচ্ছে tan ইনভার্স z প্লাস হচ্ছে c। এবার দেখো জেড যেটা ধরছে সেটা অবশেষে বসাতে কিন্তু হয়। সো আমরা ধরছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ কিন্তু জেড ধরছিলাম। সো তাহলে জেড এর পরিবর্তে বসবে হচ্ছে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, কিন্তু অপশনে নাই। সো এটা কিন্তু হচ্ছে অ্যানসার। দেখো এইটার সাথে মিলে যাচ্ছে কোনটা tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, এটা আছে দেখো হচ্ছে সি নাম্বার অপশন। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। জাস্ট তুমি যদি বুঝতে পারো কোনটাকে ধরতে হবে, মানে কোনটাকে যেটাকে ধরবো সেটা যদি অন্তরীকরণ দেওয়া থাকে ওইটাকে ধরতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা এসেছে হচ্ছে 2021-22 সেশনে। আমাদের হচ্ছে এটার যৌগজীকরণ করতে হবে এবং আপার লিমিট দিয়ে আছে -1 এবং হচ্ছে লোয়ার লিমিট দিয়ে আছে হচ্ছে -2। এখানে কিন্তু মডুলাস আছে। সো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে হচ্ছে মডুলাসের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে মডুলাস অফ এক্স এর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান হয়। সো আমাদের এইটা জানতে হবে। দেখো মডুলাস অফ এক্স এর তিনটা কন্ডিশন হতে পারে বা তিনটা মান হতে পারে। যদি হচ্ছে এক্স এর মান বা লিমিটের মান, আমরা যেহেতু যৌগজীকরণ করতেছি লিমিটের ম্যাথ করতেছি, লিমিটের মান যদি হচ্ছে 0 থেকে বড় দেয়া থাকে, 0 থেকে বড় মানে 0, এটা এক্স এর মানটা হচ্ছে 0 গ্রেটার দ্যান এক্স মানে 0 থেকে বড় মানে পজিটিভ মান দেয়া থাকে, তখন এক্স এর মান পজিটিভ হবে। এক্স এর মান যদি 0 হয় তখন মডুলাস অফ এক্স এর মানও 0 হবে। আবার হচ্ছে মডুলাস অফ এক্স এর মানের ক্ষেত্রে হচ্ছে যদি 0 থেকে এক্স এর মান ছোট দেয়া থাকে, অর্থাৎ লিমিটের মানটা যদি নেগেটিভ মান দেয়া থাকে 0 লেস দেন এক্স যদি দেয়া থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ওই মডুলাস অফ এক্স এর মান হবে মাইনাস। এবার এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে হচ্ছে আপার লিমিটের মানও দেওয়া আছে -1, লোয়ার লিমিটের মান হচ্ছে -2, দুইটাই কিন্তু নেগেটিভ। তাহলে দেখো আমরা কি বসাতে পারবো, তাহলে আমরা হচ্ছে x প্লাস মডুলাস অফ x কোন কন্ডিশনে খাটতেছে, দেখো এই কন্ডিশনে কিন্তু খাটতেছে
মানে হচ্ছে 0 থেকে ছোট, তাহলে মডুলাস অফ x এর মান বসবে হচ্ছে -x। তাহলে দেখো আর এখানে dx আছে, তাহলে যদি হিসাব করি মাইনাস প্লাস, আর এখানে প্লাস মাইনাসে -x হবে dx। তাহলে দেখো -1 -2 x মাইনাস প্লাস x আর -x, তাহলে 0 dx। সো 0 কে যদি x এর সাপেক্ষে যদি যোগজীকরণ করো সেটা রেজাল্ট কিন্তু 0 আসে। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 0, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো এরকম টাইপের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই মডুলাস অফ x এর কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2020-21 সেশনে, আর এই প্রশ্নটা হচ্ছে ঢাবি সহ ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এরকম প্রশ্ন হচ্ছে নর্মালি একাডেমিকে শেখানো থাকে না, এমনকি অ্যাডমিশনে হচ্ছে 2-1টা প্রশ্ন দেয়, তো যার কারণে হচ্ছে অ্যাডমিশনে সেরকম বোঝার সুযোগ থাকে না। সো আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে এরকম টাইপ যত ধরনের প্রশ্ন আসুক না কেন একটা সেম নিয়মে তোমরা বাকি সবগুলো প্রশ্নের সমাধান করবে। দেখো এইরকম মডুলাসের ভিতর যদি কিছু থাকে এটাকে যদি যোগজীকরণ করতে বলে সেটা নিয়ম হচ্ছে এই যোগজীকরণের চিহ্ন 2 বার নেবে, ইন্টিগ্রেশন চিহ্নটা 2 বার নেবে। এরপর যে কাজটি করবে এর মডুলাসের ভিতর যেটা আছে x - 1 একবার এখানে এর সাথে দিবে dx দিবে, আবার হচ্ছে এর সাথে দিবে হচ্ছে x - 1 dx 2 বার দেবে। এরপর আমাদের লিমিটটা পরিবর্তন হবে। লিমিটটা কি হবে দেখো, মডুলাসের ভিতর যেটা থাকবে সেটা সমান সমান 0 ধরবে, তাহলে x এর একটা মান আসবে, x এর মান এখানে আসবে হচ্ছে 1। সেই 1টা হচ্ছে একবার এখানে আপার লিমিটে বসাবা আর একবার পরেরটাতে হচ্ছে লোয়ার লিমিটে বসাবা, আর বাকিগুলো লোয়ার লিমিট হবে আগের যেটা লোয়ার লিমিট ছিল সেটাই, আর এইখানে আপার লিমিট হবে আগের যেটা আপার লিমিট ছিল সেইটাই। বাট এইবার একটা চিহ্ন একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, কিভাবে চিহ্নটা হিসাব করবা সিম্পল ভাবে বুঝাবো। লোয়ার লিমিট যেটা আছে x এর পরিবর্তে এখানে বসে দাও, তাহলে হবে 0 মাইনাস হচ্ছে 1, তাহলে মাইনাস আসতেছে না, 0 - 1 তাহলে -1 মানে মাইনাস আসতেছে, তাহলে এর সামনে চিহ্ন হবে মাইনাস। আবার এইখানে লোয়ার লিমিট যেটা আছে সেটা x এর পরিবর্তে বসে দাও, তাহলে 1 - 1 মানে 0। সো 0 কে আমরা হচ্ছে পজিটিভ সংখ্যা মানে পজিটিভ বিবেচনা করব, যেহেতু এর সামনে হবে পজিটিভ। সো আসল থিওরিটা কি আমি এখানে একটু হালকা ভাবে বুঝে দিচ্ছি। এটাকে তাহলে মাইনাস কিভাবে হয়, আমরা হচ্ছে এমসিকিউর জন্য মানে অ্যাডমিশনের জন্য শর্টকাট হিসেবে এভাবে মনে রাখবো, লোয়ার লিমিট বসালে আমাদের হচ্ছে প্লাস একটা মাইনাস কোনটা হবে খুব সহজে বোঝা যায়। বাট আসল থিওরিটা কি দেখো, লিমিটটা কি দিয়ে আছে দেখো, লিমিটের রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত, আর এদিকে মাইনাস হবে। তুমি হচ্ছে x এর পরিবর্তে ধরো 0 থেকে একটা সামান্য কিছু বড় বসালে, আমরা তো 1 এর থেকে বড় বসাতে পারবো না, এই হচ্ছে লিমিটেড রেঞ্জের ভিতর ধরো 0.9 বসালে সর্বোচ্চ মান হচ্ছে এখানে x এর পরিবর্তে কত বসাতে পারবো 0.9, আর এইখানে হচ্ছে -1, তাও কিন্তু একটা মাইনাস আসবে। বা তুমি হচ্ছে 0 যদি বসাও 0 - 1 একটা মাইনাস কিছু আসবে। আবার তুমি যদি হচ্ছে এইখানে সর্বোচ্চ মান ধরো এইখানে 0.99999 অসীম ভাবে চলতে আছে, সমস্যা নেই, মাইনাস কিন্তু 1 হচ্ছে। সো অ্যানসারটা কিন্তু একটা মাইনাস নেগেটিভ মান আসবে, সেহেতু বলছো এই জন্য এখানে নেগেটিভ আসলো, সেহেতু ডিরেক্টলি হচ্ছে লোয়ার লিমিট যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, খুব সহজে চিহ্ন পাওয়া যায়। অনুরূপ ভাবে দেখো এইখানে পজিটিভ কেন হলো দেখো, এইখানে রেঞ্জটা কি দেওয়া আছে দেখো, সর্বোচ্চ 1 থেকে শুরু, এর লিমিট হচ্ছে আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে হচ্ছে ধরো এটা হচ্ছে 1, রেঞ্জটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন দেখো আমরা x এর পরিবর্তে এইটুকু রেঞ্জের ভিতর বসাতে পারবো, ধরলাম অনেক থেকে একটু বেশি, ধরলাম হচ্ছে দেখো অনেক থেকে একটু বেশি, ধরো এইটুকুর মান বসাবো, তাহলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, এর পাশে -1, তাও একটা পজিটিভ মান আসবে। আর সর্বোচ্চ ধরো এই জায়গার মান বসাবো, সর্বোচ্চ মান কি হবে ধরো 1.99999 এরকম কিছু মান হবে, মাইনাস হচ্ছে দেখো 1, তাও দেখো একটা পজিটিভ মান আসবে। কিংবা হচ্ছে এইখানে একটু মান বসাবো, হচ্ছে 1.00001 মাইনাস যদি করে হচ্ছে 1, তাহলে একটা পজিটিভ মান আসবে। এই কারণে হচ্ছে এখানে প্লাস হবে। সো শর্টকাট ভাবে তোমাদের হচ্ছে পরীক্ষার মাত্র কয়েক মিনিট হচ্ছে এমসিকিউর সময় পাও, আবার যদি এরকম করে বুঝতে দাও তোমাদের অনেক অসুবিধা হবে, অনেক মানে সময় পাইবে না, যার কারণে যে কাজটি করবে লোয়ার লিমিট যেটা বসে থাকবে এখানে বসে থাকবে পজিটিভ মান আসে না নেগেটিভ মান আসে, আর 0 যদি আসে এখানে বসে তাহলে সেটা পজিটিভ বিবেচনা করবো। সো এখন দেখো এটা কি তুমি এখন কি হচ্ছে x এর সাপেক্ষে এটা কি অন্তরীকরণ যোগজীকরণ করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে দেখো মাইনাস দ্বারা যদি গুণ করতে তাহলে হচ্ছে -x + 1, এটাকে হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করবো, যার আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে 0,
আর এটাকে হচ্ছে, আর এই মাঝে হচ্ছে প্লাস দেবে, প্লাস দিতে হবে, একটু মিস্টেক হচ্ছে প্লাস। আর এটাকে আর এভাবে রেখে দেবো, একটু পরে হচ্ছে একে যোগজীকরণ করব। তাহলে দেখো মাইনাস এক্স কে যদি এক্স এর সাপেক্ষে যদি যোগজীকরণ করি তাহলে কি হবে দেখো, পাওয়ার হচ্ছে এক বাড়বে, ওই পাওয়ার দ্বারা হচ্ছে ভাগ হবে, ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান বাড়বে আর ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। এক্স মানে ওয়ান কে যদি এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে হচ্ছে প্লাস এক্স। আর এবার লিমিটটা এখানে চলে আসবে 1 আর 0 আর প্লাস। এইবার দেখো যে কাজটি করবে দেখো, এটাকে সেম এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে এক্স কে অন্তরীকরণ করো, সরি যোগজীকরণ করো, তাহলে হবে এক্স স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস 1 কে যদি এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হচ্ছে এক্স হবে। এবারে আপার লিমিটটা 2 আর লোয়ার লিমিট 1, এবারে বসিয়ে দেবো, এত ইজি দেখো। এবার লোয়ার লিমিট আপার লিমিট যদি 1টা বসিয়ে দেয় তাহলে হচ্ছে মাইনাস 1 এর উপর স্কয়ার ডিভাইডেড 2 প্লাস হচ্ছে 1। লোয়ার লিমিট যখন বসিয়ে দেবে তখন মাইনাস হবে, কিন্তু মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, 0 বসিয়ে দিলে এখানে 0 হবে, এখানে কিন্তু 0 হবে, আর দেওয়া লাগবে না সেই জন্য। এবারে প্লাস দেখো, এবার হচ্ছে আপার লিমিটটা বসিয়ে দেবো, আপার লিমিট কত 2 এর পরে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস এক্স এর পরিবর্তে 2। এবার লোয়ার লিমিট বসিয়ে দেবো, তখন নেগেটিভ হবে, মাইনাস 1 এর পরে স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস মাইনাসে প্লাস আর এখানে 1। সো এবারে একটু উপরে যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে কোনটা রেজাল্ট আসে। উপরে যদি ক্যালকুলেশন করে তাহলে এখানে দেখো আসে হচ্ছে মাইনাস, এখানে আসছে মাইনাস হাফ প্লাস হচ্ছে 1 আর প্লাস এইটুকুতে যদি ক্যালকুলেশন করে উপরে আসতেছে 4 ডিভাইডেড 2 মানে 2 মাইনাস হচ্ছে 2 আর এখানে আসছে মাইনাস হচ্ছে হাফ আর হচ্ছে প্লাস হচ্ছে 1। সো যেহেতু প্লাসের ব্র্যাকেট উঠে দিতে পারি তাহলে ক্যালকুলেশন করতে আরো সহজ হবে। তাহলে যদি ক্যালকুলেশন করে ভালোভাবে দেখবে কোনটা কোনটা কাটা কাটা যাচ্ছে দেখো, মাইনাস হাফ আর মাইনাস হাফ তাহলে হবে কিন্তু মাইনাস 1। এরপর দেখো হচ্ছে প্লাস 1 আর হচ্ছে 2 তাহলে হচ্ছে প্লাস 3 আর হচ্ছে 1 তাহলে হচ্ছে প্লাস 4 আর এখানে আছে কিন্তু মাইনাস 2। তাহলে দেখো হচ্ছে মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 2 তাহলে হচ্ছে মাইনাস 3 আর এখানে আসছে প্লাস 4। সো মাইনাস 3 থেকে প্লাস 4 যদি করো অ্যান্সারটা আসতেছে 1। সো দেখছো কত সুন্দর অ্যান্সার আসলো। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। সো এরকম টাইপ আরো ম্যাথ আছে, আমি আরো দেখে দেবো, জাস্ট এই নিয়মে করবা, যে আমি যে নিয়মে শিখাচ্ছি এরকম নিয়মে করবো, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ সকল প্রশ্নের অ্যান্সারই মিলে যাবে। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2015-16 সেশনে। এই প্রশ্নটা একটু পরে আমাদের পরে ছিল, কিন্তু আমি তোমাদের একসাথে এরকম মডুলাসের ভিতর যোগজীকরণ কিভাবে করে সেই জন্য আমি একটু আগে লিখে দিয়েছি। দেখো এইটা ওই নিয়মে করবো, দেখবা এইটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো আশা করি সকল প্রশ্ন এই ধরনের কভার করতে পারবা। সো এরকমের ক্ষেত্রে কি বলছি, আমাদের দুইটা হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্ন নিতে হয়, দেন মডুলাসের ভিতর আছে সেটাকে হচ্ছে দুইবার লিখবো, আর এখানে কিন্তু প্লাস দিতে হয়, এটাকে হচ্ছে দুইবার লিখবো। এবার হচ্ছে লিমিট গুলো কি বসবে, সো লিমিট কি বসবে, এই মডুলাসের ভিতর যেটা আছে সেটা সমান সমান হচ্ছে 0 ধরবা, তাহলে x এর মান আসবে হচ্ছে কত 5। সো 5 এইখানে হচ্ছে আপার লিমিটে 5 বসাবো, লোয়ার লিমিটে 5 এইখানে বসাবো, দেন এইখানে বসবে লোয়ার লিমিট, আগের যেটা লোয়ার লিমিট ছিল সেটা বসবে, এইখানে আপার লিমিট বসবে হচ্ছে আগের যেটা আপার লিমিট ছিল সেটা বসবে। সো ক্লিয়ার। এবার চিহ্ন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে সেটা কিভাবে বলছি আর জিনিসটা বুঝাবো না। দেখো x এর পরিবর্তে লোয়ার লিমিট বসে দাও, এখানে যদি x এর পরিবর্তে 0 বসে দাও তাহলে হচ্ছে -5। সো একটা নেগেটিভ মান, সেহেতু এর সামনের চিহ্নটা হবে নেগেটিভ। আবার এখানে দেখো লোয়ার লিমিট হচ্ছে 5 আছে, x এর পরিবর্তে 5 বসে দাও, 5 - 5 তাহলে হচ্ছে 0। 0 কে বলছে পজিটিভ হিসেবে বিবেচনা করে, সেহেতু পজিটিভ হবে। সো এবার কিন্তু এখন কি একে x এর সাপেক্ষে এখানে dx হবে, এখানে কিন্তু dx হবে। x এর সাপেক্ষে যোগজীকরণ করতে পারবে না, অবশ্যই তোমাদের পারার কথা। তাহলে দেখো হচ্ছে এবার মাইনাস দেখে গুণ করে, এখানে হচ্ছে -x আর এখানে হচ্ছে +5 dx, আর এটাকে যেভাবে আছে এভাবেই থাক। এরপরে হচ্ছে একে যোগজীকরণ করে দেখো কি হবে, এই পাওয়ার হচ্ছে 1 বাড়বে, এই পাওয়ারটা হচ্ছে ভাগ হবে। এবার +5 কে যদি x সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে কিন্তু হবে 5x। আশা করি এগুলো একবারে বেসিক এই অধ্যায়ে এগুলো জানা যাবে। আপার লিমিট এখানে 5 হবে, লোয়ার লিমিট 0 হবে। এরপরে প্লাস, এবার এইটাকে হচ্ছে x এর সাপেক্ষে আমরা হচ্ছে যোগজীকরণ করব, x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে x² / 2 আর -5x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে 5x। আপার লিমিটটা হবে 10, লোয়ার লিমিটটা হবে 5। এবার লিমিটের মান বসিয়ে দেবো, দেখো আমাদের অ্যানসার চলে আসবে। আপার লিমিটটা বসে দেখো, এখানে হবে -5 এর x এর পরিবর্তে 5 বসে x² / 2 +5 * x এর পরিবর্তে
5 বসালাম। এবার লোয়ার লিমিট যখন বসাবো মাইনাস হবে, মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, 0 যেহেতু এটাও 0 হবে এটাও 0 হবে, আর লিখলাম না প্লাস। দেখো এবার হচ্ছে আপার লিমিটটা বসাবো। আপার লিমিটটা দেখো, আপার লিমিট হচ্ছে 10, 10 এর পরে স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস 5 ইন্টু এক্স এর পরিবর্তে 10। লোয়ার লিমিট যখন বসাবো তখন নেগেটিভ হবে, এখানে নেগেটিভ মাইনাস এক্স এর পরিবর্তে 5, এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস নিচে প্লাস 5 ইন্টু এক্স এর পরিবর্তে 5। সো এই ক্যালকুলেশনটা একটু উপরে করে দেবো। দেখো অ্যান্সার আমাদের খুব সহজে এইটারও চলে আসবে। তাহলে যদি হিসাব ভালোভাবে করে দেখো, এখানে হচ্ছে 5 এর পরে স্কোয়ার মানে মাইনাস 25 ডিভাইড আছে কিন্তু হচ্ছে 2, আবার এখানে হচ্ছে প্লাস হচ্ছে 25 লিখলাম না, এরপর হচ্ছে প্লাস যেহেতু একবারই লিখতে পারবো। 10 এর পরে স্কোয়ার মানে হচ্ছে দেখো 100 ডিভাইডেড 2 মানে হচ্ছে 50, একবারই লিখলাম। আর এখানে দেখো মাইনাস হচ্ছে 50, আর এখানে দেখো মাইনাস হবে হচ্ছে 25 ডিভাইড হচ্ছে 2, আর এখানে হচ্ছে প্লাস 25। সো এইখানে ক্যালকুলেশন করে সো এইখানে ক্যালকুলেশন করলে আমাদের आंसर কিন্তু চলে আসবে। দেখো এই প্লাস 50 আর হচ্ছে মাইনাস 50 কাটা যাচ্ছে, আর দেখো এখানে আছে হচ্ছে মাইনাস 25 ডিভাইডেড 2, এখানে আছে মাইনাস 20 ডিভাইডেড 2, দুইটা যে যোগ করি হবে হচ্ছে মাইনাস হচ্ছে 25 হবে। একবার ক্যালকুলেশন করলাম এইটা আর এইটা তুমি লসাগু করে দেখতে পারো, মাইনাস 25 হবে। আবার দেখো প্লাস 25 আর হচ্ছে প্লাস 25, তাহলে হচ্ছে প্লাস 50, তাহলে দেখো 50 মাইনাস 50 যদি প্লাস 50 যদি যোগ করো তাহলে অ্যান্সারটা আসবে 25। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে প্লাস 25, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এরকম প্রশ্ন আমি দুইটা ভালোভাবে ডিটেলস ভাবে আলোচনা করছি। এরকম টাইপের প্রশ্ন ঢাবি সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে সেম নিয়মে করবে, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। তো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2019-20 সেশনে। দেখো এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথ নিচে আছে। সো এই ক্ষেত্রে কি করতে হয়, উভয় পক্ষে হচ্ছে উপরে এবং নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গুণ করতে হয়, অথবা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1 ডিভাইডেড এক্স। এবার আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যেহেতু স্কয়ার আছে ই টু দি পাওয়ার এক্স, এরপর স্কয়ার দ্বারা উভয়ে গুণ করতে হবে। তার পরিবর্তে আমরা নিচে লসাগু করলে আরো ভালো হবে। নিচে যদি লসাগু করে দেখো ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স, এরপরে কিন্তু স্কয়ার হবে, প্লাস হবে হচ্ছে 1, এরপর কিন্তু হোল স্কয়ার আছে। তাহলে দেখো এখানে আছে dx, এবার দেখো হচ্ছে 1 ডিভাইডেড আমরা আলাদাভাবে দেখো এভাবে লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে, তো গুণ যদি করে দেয় পাওয়ার যদি গুণ করে দেয় এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার, তাহলে হবে ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 1। আমরা আলাদাভাবে পাওয়ার নেব, একবার এরপর স্কয়ার দেব, আবার এরপরে দেখো ই টু দি পাওয়ার x এরপরে স্কয়ার দেব। আর লাভটা কি দেখো 1 ডিভাইড সামথিং থাকলে হরটা লবে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে এখানে কি হবে dx। তাহলে ই টু দি পাওয়ার x উপরে চলে যাবে, ই টু দি পাওয়ার x মানে যদি পাওয়ার গুণ করতে 2x উপরে চলে যাবে, আর নিচে আসবে হচ্ছে এইটা ই টু দি পাওয়ার 2x প্লাস 1, এরপর হচ্ছে হোল স্কয়ার নিচে আসবে dx। এবার আমাদের হচ্ছে একটু সরল করে এইটা পাইলাম। সো আমাদের যে কাজটি করতে হবে আমাদের এইটাকে ধরে নিতে হবে। সো কাকে ধরবে একটু ভালোভাবে খেয়াল করে দেখো, যেটাকে ধরলে হচ্ছে আমাদের যৌগ মানে অন্তরীকরণ এইটা আছে, যেটাকে ধরবো সেটার অন্তরীকরণ যেন এখানে থাকে। দেখো ই টু দি পাওয়ার x কে যদি অন্তরীকরণ করি এটা কিন্তু পাবো না নিচেরটা, বাট এই নিচেরটা মানে এই স্কয়ারের ভিতরে যেটা আছে এইটাকে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি এইটা কিন্তু পাবো, কারণ ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যাবে। তো আমরা ধরবো কোনটাকে, এইটাকে আমরা ধরি হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে z। এবার ধরার পর কি করতে হয়, x এর সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করতে হয়। x এর সাপেক্ষে উভয় পাশে যদি অন্তরীকরণ করে দেখো ই টু দি পাওয়ার 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2x হবে, কিন্তু উপরে x ছিল না। সো 2x আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে 2 হবে। সো 2 সামনে চলে আসবে, প্লাস 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে, z কে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz ডিভাইডেড হচ্ছে dx হবে। এবার একটা জিনিস খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার 2x dx কিন্তু উপরে আছে। সো আমরা এটা তাহলে কিভাবে পেতে পারি, এর একটা মান পাবো। দেখো এটার সাথে এটা গুণ করলে dz সমান আমরা পাবো হচ্ছে 2 ইনটু ই টু দি পাওয়ার 2x
dx। এবার একটু খেয়াল করে এখানে কিন্তু 2 ছিল না, সো আমরা কি করব, এই 2 কে আমরা এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 2 এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে আমরা দেখো এর পরিবর্তে কি বসাতে পারি, এর পরিবর্তে বসাতে পারবো dz ডিভাইডেড 2, সবগুলো d তে কনভার্ট হবে। তাহলে একটু এটা যদি উপরে লিখে দেখো, এইটুকুর পরিবর্তে কি বসাতে পারো, এটা dz ডিভাইডেড 2, আর এইটুকু দেখো আমরা ধরছি কি, এটাকে আমরা ধরছি z, তাহলে নিচে আসবে কি, নিচে 1 ডিভাইডেড ধর গুণ অবস্থায় রাখলাম z এর স্কয়ার, এটা আসবে। তো এবার দেখো এই 2 একটা ধ্রুবক মান না, এখানে ভাগ অবস্থা আছে, এটাকে আমরা সামনে পাঠিয়ে দিতে পারি। দেখো এখানে কি টেম হবে আছে, ধরো dz, এখানে আছে এই হবে dz ইনটু 1 ডিভাইডেড 2 আছে, ধ্রুবক পদ থেকে কি হয় সামনে চলে আসে। তাহলে এইবার দেখো এখানে আছে 1 ডিভাইডেড z স্কয়ার dz, z এর সাপেক্ষে হচ্ছে এইটাকে যদি যোগনীকরণ করি কিভাবে কি হয় দেখো, x এর সাপেক্ষে যদি আমরা হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার কে যদি যোগনীকরণ করতাম, দেখো 1 ডিভাইডেড x স্কয়ার কে যদি dx এর সাপেক্ষে যোগনীকরণ করতাম, সেই রেজাল্ট হবে 1 মাইনাস x। মুখস্থ রাখবা এটা। তাহলে দেখো z এর সাপেক্ষে 1 ডিভাইডেড z কে যদি যোগনীকরণ করি, তাহলে দেখো এখানে হাফ আছে থাক, তাহলে হবে কিন্তু মাইনাস 1 ডিভাইডেড z প্লাস একটা c হবে। এবার আমরা হচ্ছে z এর মানটা বসিয়ে দেবো। দেখো মাইনাসটা সামনে দিতে পারি, মাইনাস হাফ ইনটু z এর মান কি ধরছি 1 ডিভাইডেড z এর মান, z যেটা ধরছি হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে c। এবার অপশনের দিকে সাথে মিলাও, দেখো তো কোনটাতে আছে, দেখো অপশনের সাথে বি নাম্বার অপশন সি মিলে যাচ্ছে, 1টা গুণ করে দিয়েছে, সেহেতু গুণ করে আমরা দেই, দেখো উপরে -1 দিয়েছে আর 2টা হচ্ছে এর সাথে দিয়েছে, সো এটার সাথে মিলে কোনটা, দেখো এটার সাথে মিলে যাচ্ছে হচ্ছে বি নাম্বার, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2018-19 সেশনে। দেখো এই প্রশ্ন হচ্ছে এইটাকে x এর সাপেক্ষে যোগজীকরণ করে করতে বলছে, সো ডিরেক্টলি এভাবে যোগজীকরণ করে করতে আমরা পারবো না, সেহেতু হচ্ছে এই হাফ মানে সরি রুট ওভার মানে কি, রুট ওভারের পরিবর্তে কিন্তু আমরা উপরে হাফ লিখতেই পারি, যেহেতু উপরে রয়েছে, সেহেতু দেখো এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার, তাহলে পাওয়ার গুণ হবে, তাহলে হচ্ছে হাফের সাথে এটা গুণ হলে x ডিভাইডেড 2 হবে ডিভাইডেড dx। এবার দেখো আমরা হচ্ছে e টু দি পাওয়ার x কে কি x এর সাপেক্ষে যোগজীকরণ করতে পারবো না, e টু দি পাওয়ার x কে হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c হয়। বাট এইখানে দেখো ডিরেক্টলি কিন্তু হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে x টা নাই, এখানে কিন্তু ডিরেক্টলি হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে x নাই, সো কি করব, এইটাকে মনে মনে x ধরবো। ধরো e টু দি পাওয়ার x আছে, x এর সাপেক্ষে যদি যোগজীকরণ করি তাহলে কি হবে, e টু দি পাওয়ার x হবে, e টু দি পাওয়ার x মানে কি x ডিভাইডেড 2 হবে। বাট কি করতে হয়, যেটাকে মনে মনে ধরবো সেটাকে আবার হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করে ভাগ করতে হয়, তাহলে হচ্ছে x এর সাপেক্ষে যেটাকে মনে মনে x ধরছি x ডিভাইডেড 2, এটাকে x এর সাপেক্ষে যোগজীকরণ করে হচ্ছে ভাগ করতে হয়, এটাকে যদি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে ভাগ করতে হয়, অন্তরীকরণ যদি করি তাহলে দেখো কি হবে, হাফ একটা সামনে চলে আসবে, আর হচ্ছে x কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে কিন্তু 1 হবে, তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে কিন্তু হাফ হবে, ওই হাফ দ্বারা কিন্তু ভাগ করতে হয়। দেখো এরকম কিন্তু অপশনে, দেখো তো অপশনে কিছু আছে এরকম e টু দি পাওয়ার x ডিভাইডেড 2 এরকম কিন্তু নাই, সো আমরা কি করতে পারি 1 ডিভাইডেড যদি ভগ্নাংশ আকারে থাকে সেটা গুণ উপরে চলে যায়, তাহলে 2 ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড 2 প্লাস হচ্ছে c হচ্ছে এটা, সো এটা কি অপশনে আছে, দেখো এটার সাথে মিল দিছে হচ্ছে 2 ইনটু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x ডিভাইডেড 2 প্লাস c, সো c নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2018-19 সেশনে, x এর সাপেক্ষে এইটাকে আমাদের যোগজীকরণ করতে বলছে, সো দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ধরতে হবে, সো কোনটাকে ধরবো, দেখো এটাকে একটু আলাদা করে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমরা যদি tan কে যদি হচ্ছে ধরি, মনে ধরো tan x আছে, tan x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, sec স্কয়ার হবে, এখানে কি sec স্কয়ার আছে নাই, যেটাকে ধরতে হয় তার যেন হচ্ছে অন্তরীকরণ করার পরে যেন সেটার অন্তরীকরণের রেজাল্টটা যেন এইখানে থাকে, বাট এই ট্যানের ভিতরে যেটা আছে sin ইনভার্স x কে যদি তুমি হচ্ছে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো, তাহলে sin ইনভার্স x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই তো এইটা কিন্তু আছে, সেহেতু আমরা কোনটাকে ধরবো, আমরা ধরবো হচ্ছে sin ইনভার্স x সমান সমান z। এবার কি করতে হয়, উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় ধরার পরে, তাহলে sin ইনভার্স x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস হচ্ছে x স্কয়ার
আর জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। তাই তো দেখো এখানে দেখো কি আছে, এখানে আছে যে এটা হচ্ছে দেখো উপরে আছে দেখো এইটুকুতে কি আছে, এটা হচ্ছে 1 এর সাথে dx যদি গুণ করে দেই তাহলে উপরে কিন্তু হবে হচ্ছে dx। এখানে আমরা হচ্ছে dx ডিভাইডেড হচ্ছে √1 - x² পরিবর্তে আমরা এখান থেকে একটা মান পাবো। দেখো এটা যদি 1 এর সাথে গুণ করে দেই তাহলে দেখো তাহলে dz সমান কি পাবো, dz সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো dx ডিভাইডেড হচ্ছে 1 - x², জাস্ট আর গুণ করছি। তাহলে সবগুলোকে আমরা z এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো tan এইখানে আছে কি sin ইনভার্স x কে আমরা কি ধরছি z, এটা বসাবো। আর এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারবো dz। এবার দেখো হচ্ছে tan x কে যদি এই পাশে আমি লিখে দেই, দেখো tan x কে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে কি হয় ln মডুলাস অফ sec x প্লাস c। তাই তো যদি হচ্ছে tan x কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করো ln মডুলাস অফ sec x প্লাস c হয়, কারণ হচ্ছে মডুলাসের ভিতর নেগেটিভ কোনো কিছু গ্রহণযোগ্য হয় না, আর sec x এর মান নেগেটিভ হতে পারে, শুধু জাস্ট পজিটিভ মান বোঝাবে। তাহলে কি হবে দেখো এই z এর সাপেক্ষে যদি tan z কে যদি হচ্ছে যোগজীকরণ করো তাহলে কি হবে ln মডুলাস অফ sec, এখানে কিন্তু z হবে যেহেতু z এর সাপেক্ষে প্লাস হচ্ছে c। এবার হচ্ছে আমরা z এর যেটা ধরছি এটা মান বসিয়ে দেব। তাহলে দেখো ln sec z এর মান ধরছি হচ্ছে কি দেখো sin ইনভার্স x প্লাস হচ্ছে c। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো এটার সাথে দেখো মিলে যাচ্ছে আমাদের সি নাম্বার অপশন, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নের এসেছিল হচ্ছে 2017-18 সেশনে। এই প্রশ্ন হচ্ছে এর আগে একটা মডুলাস অফ x এর একটা শিখালাম না, মানে প্রশ্ন সমাধান করে দিলাম, ওইটার মতো লাগছে, বাট এটা একটু ডিফিকাল্ট আছে। কেন আগেরটার যেটা ছিল সেটার লিমিট দুইটা নেগেটিভ ছিল, যদি এখানে লিমিটের মান আপার লিমিট এবং লোয়ার লিমিটের দুইটা মান যদি পজিটিভ হতো তাহলে আমাদের যে মডুলাসের যে কন্ডিশন শিখাইছিলাম না সেইটাই হতো। কিন্তু এখানে দেখো একটা হচ্ছে পজিটিভ মান একটা হচ্ছে নেগেটিভ মান, তাহলে কোন কন্ডিশনটা নেবে ওই কন্ডিশন খাটবে না। যদি এখানে প্লাস থাকতো এখানেও প্লাস থাকতো একটা কন্ডিশন খাটতো, কিংবা এখানে নেগেটিভ মান এখানেও নেগেটিভ মান থাকলে ওই কন্ডিশন খাটতো, বা 1 নাম্বার কন্ডিশন বা 3 নাম্বার ওই কন্ডিশন খাটতো। বাট এখানে কোন কন্ডিশন খারাপ জানো, এর আগে হচ্ছে মডুলাসের ভিতর যে কোনো সংখ্যায় থাকে, এখানে ধরো x প্লাস ধরে কিছু নাই, মনে মনে কি আছে ধর মনে মনে হচ্ছে 0 আছে, মানে x প্লাস সামথিং বা x প্লাস বা x মাইনাস সামথিং থাকে আগের নিয়মটা কি বলছি, মডুলাসের ভিতর কি x এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে থাকলে কি করবা, দুইটা হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্ন নেবে, দেন যেটা আছে সেটা লিখবে x প্লাস 0 আমি বুঝাচ্ছি, তোমরা 0 না লিখলে হবে। এরপর দেখো লিমিটটা কি বসাবে, লিমিট কি হবে দেখো এই মডুলাসের ভিতর যেটা আছে x প্লাস 0 সমান 0 ধরো, অতএব এখান থেকে x এর মান হবে 0। সো এই 0 যেটা আসবে এই মডুলাসের ভিতর যেটা আছে সেটা সমান 0 ধরার পর যে মানটা আসবে সেটা প্রথম কার্ডটাতে আপার লিমিট বসাবা, দ্বিতীয় কার্ডটাতে লোয়ার লিমিট বসাবা। আর এই প্রথম কার্ডটা লোয়ার লিমিট হবে আগের যেটা লোয়ার লিমিট ছিল, আর দ্বিতীয় কার্ডটা যেটা আপার লিমিট হবে সেটা আগের যেটা আপার লিমিট ছিল। এবার চিহ্ন কোনটা হবে, এই লোয়ার লিমিট x এর পরিবর্তে বসে দাও, তাহলে হচ্ছে -1 প্লাস হচ্ছে 0, তাহলে হচ্ছে -1, তাহলে এর সামনে চিহ্ন হবে নেগেটিভ। এখানে x এর পরিবর্তে 0 বসে দাও, 0 প্লাস 0 মানে হচ্ছে 0, যে কি বলছে 0 আসলে পজিটিভই লিখবে, আর এখানে কিন্তু পজিটিভ হবে, আর এখানে dx এখানে কিন্তু dx হবে। এবার হচ্ছে x এর সাপেক্ষে যোগযোজন করতে পারবে না, সো 0 আর দিলাম না, এটা বোঝানোর ক্ষেত্রে তোমাদের লিখছিলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে -x আর এখানে আছে হচ্ছে +x কে dx এর সাপেক্ষে হচ্ছে যোগযোজন করতে বলছে। আর -x কে x এর সাপেক্ষে যোগযোজন করলে কি হবে, মাইনাস পাওয়ার 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা হচ্ছে ভাগ হবে, আপার লিমিট হচ্ছে 0 লোয়ার লিমিট হচ্ছে -1, এরপর হচ্ছে প্লাস, এখানে x কে x এর সাপেক্ষে যোগযোজন করলে হবে পাওয়ার বাড়বে 1, তাহলে হচ্ছে x² হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট হচ্ছে 2। এবার দেখো মানগুলো বসিয়ে দিয়ে দেখো, এবার আপার লিমিট বসিয়ে দিচ্ছে -x এর পরিবর্তে 0 করে স্কয়ার দিলে 0/2, এরপর হচ্ছে লোয়ার লিমিট বসিয়ে দিলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে -1 এর পর স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2 প্লাস, এবার হচ্ছে আপার লিমিট যদি বসিয়ে দেয় দেখো x এর পরিবর্তে 1 এর পর স্কয়ার ডিভাইডেড 2, এরপর হচ্ছে মাইনাস যদি লোয়ার লিমিট বসিয়ে দেয় 0 করে স্কয়ার ডিভাইডেড 2। তো এবার যদি ক্যালকুলেশন করে দেখো এখানে কি আসছে 0 ডিভাইডেড সামথিং মানে 0, আর এখানে -1 এর পর যদি স্কয়ার দেয় তাহলে হচ্ছে +1 ডিভাইডেড 2।
আর প্লাস এখানে দেখো হচ্ছে 1/2 হবে, 1/2, আর এখানে 0 লিখলাম না, হাফ প্লাস হাফ, বা তুমি এখানে লসাগু করতে পারো। সো আসবে হচ্ছে 1। সো এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে 1। দেখবা এই প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গাইডে হচ্ছে এই ত্রিভুজ অঙ্কন করে মানে ত্রিভুজ অঙ্কন করে ক্ষেত্রফল বের করে। সো এইভাবে, কিন্তু আমি শিখাইছি তো মডুলাসের ভেতর এক্স এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকার যদি থাকে এই নিয়মে করলে আশা করা যায় সকলে ম্যাথে মিলে যাবে। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2017-18 সেশনে। এর জাস্ট একটা ফর্মুলা বলছে এক্স এর সাপেক্ষে যদি একে যোগজীকরণ করার পরে এফ অফ এক্স, এটা কিন্তু যোগজীকরণ করার পরে যেটা রেজাল্ট আসে +6। সো এইটা কোনটা, এক্স এর সাপেক্ষে যদি এটাকে যোগজীকরণ করো, এটা একটা ফর্মুলা, এটা হবে হচ্ছে sec x প্লাস সি হবে। সো সিটা এখানে আছে, বাট এফ অফ এক্স টা হবে হচ্ছে এটা sec x। সো অ্যানসারটা হচ্ছে দেখো সরি sec x না, sec ইনভার্স x হবে। সো অ্যানসারটা হবে দেখো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2016-17 সেশনে। এই প্রশ্ন হুবহু এরকম টাইপের কিন্তু হচ্ছে 2024-25 সেশনে একটু চেঞ্জ করে দিয়েছিল। সো সেম নিয়ম আমি যেরকম রিটেন প্রসেস করে দিয়েছি এরকমই এটা করতে পারবে। দেখো এইটা দিয়ে আছে, এইটার আলোকে আমাদের এইটার মান বের করতে হবে, তাহলে এইটা আছে থাক। সো এই একটু কনসেপ্ট লাগবে। দেখো লিমিট যদি এখানে ধরো 4 আপার লিমিট 4 এবং লোয়ার লিমিট 1 হয়, এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ ধরো হচ্ছে এ হলো, আর ডি অফ এ যদি হয় এর মানটা কিন্তু 5 হবে। সো বুঝতে পারছো, এটু কনসেপ্ট থাকলে প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে দেখো এফ অফ এর ভেতর 3x + 1 দিয়ে আছে, এটাকে আমি ধরলে হচ্ছে ধরবো কেন, কারণ এর যোগজীকরণ মানে অন্তরীকরণটা এইখানে হচ্ছে dx আকারে থাকবে, সেহেতু হচ্ছে ধরবো হচ্ছে 3x + 1 ইকুয়াল হচ্ছে z। সো x এর সাপেক্ষে উভয় পক্ষে হচ্ছে অন্তরীকরণ করো, তাহলে 3x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 3 প্লাস, আর 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে 0, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড হচ্ছে dx। 3 + 0 মানে হচ্ছে 3। এবার দেখো এখানে আছে জাস্ট dx, তাহলে হচ্ছে dx = 1 এর নিচে আছে, আর যদি গুণ করো অর্থাৎ dx = হবে হচ্ছে দেখো dx না, তাহলে dx = কি হবে, dx = দেখো হবে হচ্ছে, আর যদি গুণ করি তাহলে দেখো 3 এখানে আসবে। আচ্ছা dx = হবে হচ্ছে dz ডিভাইডেড 3, x এখানে গেছে 3 এখানে আছে, তাহলে dx এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দিতে পারবো। আর দেখো আমরা যেহেতু সব z এ কনভার্ট করতেছি, ধরে নিয়েছি সবগুলো z এর মাধ্যমে কনভার্ট করতেছি, সেহেতু হচ্ছে আমরা লিমিট গুলো হচ্ছে z এর মাধ্যমে কনভার্ট করব। দেখো x যখন ছিল তখন হচ্ছে আপার লিমিট x যখন ছিল তখন মান কত ছিল 1, তখন এবার z যখন ধরছি তাহলে z এর মান যদি 1 বসে, দেখো 3 × 1 যদি বসে 3 + 1 তাহলে হচ্ছে কিন্তু 4, আপার লিমিট z এর ক্ষেত্রে 4 হয়ে গেল। এবার দেখো হচ্ছে লোয়ার লিমিট x যখন ছিল তখন 0 যখন ছিল, কিন্তু হচ্ছে যেটার বেলা কি হবে দেখো x এর পরিবর্তে হচ্ছে 0 বসে দিলে 0 + 1 তাহলে হচ্ছে 1, তাহলে দেখো লোয়ার লিমিটটা 1 হলো। তাহলে দেখো আমরা এটাকে লিমিটে হচ্ছে চেঞ্জ করি, আপার লিমিট হবে হচ্ছে 4 এবং লোয়ার লিমিট হবে হচ্ছে 1। এবার দেখো হচ্ছে f অফ 3x + 1 কি ধরছে dz, f অফ z ইনটু, আর দেখো dx এর পরিবর্তে কি বসাতে পারবো dz ডিভাইডেড 3, তাই তো। এবার একটা কাজ করতে পারি, এখানে ধ্রুবক পদ আছে 3 মানে হচ্ছে 1/3 এভাবে আছে, এই ধ্রুবক পদকে হচ্ছে ধ্রুবক মানকে হচ্ছে বাইরে বের করে দেব, 1/3 কে বাইরে বার করে দিলাম, আপার লিমিট হচ্ছে 4 লোয়ার লিমিট হচ্ছে 1, আর এখানে থাকতেছে f অফ z ইনটু হচ্ছে d অফ z এর মান কত দেখো কি বলছি, এর আলোকে আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। দেখো এই ক্ষেত্রে দেখো আপার লিমিট 4 আছে, এখানেও আপার লিমিট 4, এখানে দেখো লোয়ার লিমিট 1 লোয়ার লিমিট 1 আছে, বলছি f অফ x এর ভিতরে যে ফাংশন মানটা থাকবে এখানে dx সেটা থাকা লাগবে। দেখো f অফ z এর ভিতর আছে z, এখানে dz আছে, তাহলে দেখো এইটার মধ্যে কি লিখতে পারবো, এর মান এইটুকু, দেখো আমি এইটাতে বুঝে দিচ্ছি, তাহলে এইটুকুর মান আমরা এটার আলোকে কি লিখতে পারবো, এইটুকুর মানটা হবে হচ্ছে 5, তাহলে দেখো এখানে কিন্তু আছে 1/3, আর এইটুকুর মান হচ্ছে কত, এইটুকুর মান আমরা 5 লিখতে পারবো। তাহলে অ্যানসারটা হচ্ছে দেখো 1 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 5 ডিভাইডেড নিচে হচ্ছে 3। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 5/3, দেখো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। জাস্ট আগের মতো কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে এরকম প্রশ্ন আরো দেখ, মানে
ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এরকম প্রশ্ন কিন্তু এখনই দিচ্ছে, বর্তমানে দিচ্ছে, সামনেরও দিতে পারে, বলা যায় না। সো এরকম কনসেপ্ট একটু ক্লিয়ার রাখবে, তাহলে এরকম প্রশ্ন সলভ করতে পারবে। 2016-17 সেশনে এখানে 3টা সমীকরণ দেওয়া আছে, বলছে এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল কোনটি হবে। তো দেখো y = x, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। y = 0, এটা হচ্ছে x অক্ষে সমান্তরাল সমীকরণ। x² + y² = r², এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এই তিনটা দ্বারা হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্রফল হবে। বলছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফল বের করো। সো এটা ইন্টিগ্রেশন ছাড়াই জাস্ট হচ্ছে আমরা চিত্র অঙ্কন করে ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো যেহেতু হচ্ছে এটা কি প্রথমে 1 নম্বর সমীকরণটি আগে দেখো, y(x) মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো একটু সুন্দরভাবে আঁকায় দেখো, একবার মূল বিন্দু দ্বারা এভাবে যাবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ y = 0 মানে হচ্ছে এই x অক্ষের সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ হচ্ছে একটা বৃত্তের সমীকরণ হবে। দেখো যার কেন্দ্র হচ্ছে 0,0, তাহলে কেন্দ্র এই মাঝে হবে। আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r এর মানে এখান থেকে বোঝা যাচ্ছে r², মানে r এর মানে ব্যাসার্ধের মানে হচ্ছে 4, মানে এই দিকও 4 হবে, এই দিকও 4 একক হবে, এই দিকও 4 একক হবে, এই দিকও 4 একক হবে। তাহলে এরকম একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। দেখো মোটা একটা বৃত্ত আঁকাছি। এখন বলছে বৃত্ত দ্বারা হচ্ছে এত মানে 3টা রেখা দ্বারাই দেখো কোন জায়গায় হচ্ছে ক্ষেত্রফল তৈরি করছে। দেখো প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করো। প্রথম চতুর্ভাগ কিন্তু এইটুকু। এবার দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল 2টা হয়েছে, এইটা একটা, এইটা একটা। কিন্তু দেখো এই 3টা, 1 নাম্বার, 2 নাম্বার আর বৃত্তের সমীকরণ কিন্তু এইটা। 3 নাম্বার সমীকরণ দ্বারা কোন জায়গায় হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল করছে। দেখো এই জায়গা কি এইটুকুর ক্ষেত্রে হিসাব যদি করি, এখানে দেখো এইটুকুর যদি আবদ্ধ ক্ষেত্রফল হিসাবটা করে, দেখো আমি হচ্ছে এই নিয়ে কালো কলম দিয়ে একটু আঁকে বুঝাই। দেখো এইটুকুর ক্ষেত্রে যদি আবদ্ধ ক্ষেত্রফলের কথা চিন্তা করি, তাহলে একটু দেখো এদিকে খেয়াল করো। এইটুকুতে জাস্ট 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার, এখানে জাস্ট 1 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে। আমাদের যে হিসাব করতে হবে প্রথম চতুর্ভাগে যেটা এই 3টা সমীকরণ দ্বারা আবদ্ধ চতুর্ভুজ তৈরি করছে। এইবার দেখো আরেকটা প্রথম চতুর্ভাগে কিন্তু এইটুকু ক্ষেত্রফল তৈরি করছে। দেখো এইটুকু এবার মিশিয়ে দিয়ে দেখো এইটুকু, 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 এইটুকু ক্ষেত্রফল আবদ্ধ করছে। এবার কি খেয়াল করো, এখানে দেখো 1 নম্বর সমীকরণ আছে এই এর সাথে, আবার 2 নম্বর সমীকরণ আছে এবং 3 নম্বর সমীকরণ আছে। সো এইটুকু আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা ইন্টিগ্রেশন ছাড়া এটা কিভাবে বের করব। দেখো এটা কিন্তু একটা বৃত্ত যার এই দিকে 4 একক, 4 একক, 4 একক, 4 একক ব্যাসার্ধ আছে। তাহলে দেখো এটা বৃত্তের কত ভাগ, দেখো এটা হচ্ছে বৃত্তের এইটুকু 1 ভাগ, এইটুকু 2 ভাগ, এইটুকু 3 ভাগ, এইটুকু 4 ভাগ। বা এইটা কিন্তু দেখো হচ্ছে এইটা কিন্তু হচ্ছে বৃত্তের হচ্ছে কয় ভাগ হচ্ছে, যদি একটু এইভাবে হিসাব করে দেখো, এর ভিতরে যদি হিসাব করি, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, 3 4 5 6 7 8, এটা কিন্তু 8 ভাগের 1 ভাগ। তোমাকে একটু দেখে চিনতে হবে। তাহলে 8 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল কিভাবে বের করব। দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই r², যেহেতু 8 ভাগের 1 ভাগ সেহেতু 8 দ্বারা ভাগ করব। তাহলে দেখো মান খুব সহজে বের করতে পারবো। দেখো পাই গুণন আর ব্যাসার্ধের মান কত, ব্যাসার্ধের মান কিন্তু এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 4, 4 এর পরে স্কয়ার ডিভাইড হচ্ছে 8। তাহলে দেখো পাই গুণন হচ্ছে 4 এর পর স্কয়ার মানে 16 ডিভাইড হচ্ছে 8, 8 দ্বারা এটাকে কাটলে 2, তাহলে অ্যানসারটা হচ্ছে 2 পাই। চিত্রটা তুমি যদি বুঝতে পারো তাহলে দেখে ইন্টিগ্রেশন ছাড়াই হচ্ছে এই প্রশ্নের সমাধান করতে হবে। অ্যানসারটা হচ্ছে দেখো 2 পাই স্কয়ার বর্গ মানে স্কয়ার ইউনিট। সো এটা হচ্ছে অ্যানসার, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2015-16 সেশনে। এখানে দেখো y² = 16x একটা পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে, আর y = 4x একটা সরলরেখার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেয়া আছে। বলছে এই দুইটা দ্বারা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। সো এই প্রশ্নের ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, পরাবৃত্ত এবং মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল শর্টকাটে বের করার ফর্মুলাটা হচ্ছে 8/3 a² ডিভাইড 3। তাহলে দেখো y² = 16x কে আমরা লেখা যায় 4 * 4x। তাহলে এইখান থেকে দেখো এর মানটা কত, আমরা এটা পরাবৃত্তের সাথে এভাবে কম্পেয়ার করতে পারি। y² = হচ্ছে 4ax, তাহলে এর মান কত হবে 4। তাহলে এর মানে এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4। আরেকটা সমীকরণ কিসের দিয়ে আছে, এটা হচ্ছে
y সমান 4x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বলতে পারো ভাই কিভাবে ছিলাম, কারণ এখানে দেখো প্লাস কোনো ধ্রুবপদ নাই, ধ্রুবপদটা হচ্ছে 0, সেহেতু দেখো ঢাল এভাবে কম্পেয়ার করতে পারি y সমান mx, তাহলে ঢালটা হচ্ছে m, তাহলে ঢালের মান হচ্ছে এখানে 4, তাহলে m এর মানটা হচ্ছে 4। এই দুইটা সমীকরণ দ্বারা যদি একটু গ্রাফে অঙ্কন করে দেখে কিভাবে আবদ্ধ ক্ষেত্রফল তৈরি হয়। দেখো এটা পরাবৃত্তের সমীকরণ, দেখো x এর সহগ হচ্ছে 1, তাহলে হচ্ছে x অক্ষের দিকে হা করবে, তাহলে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ ধরো এভাবে যাবে। আর এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, তাহলে মূল বিন্দু দ্বারা এভাবে যাবে, তাহলে আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইটুকু ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। সো আমরা এভাবে হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে, এত ঝামেলা করবো না, শর্টকাট অনুযায়ী এখানে বসিয়ে দেবো শর্টকাট। তো এইটুকু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা হচ্ছে শর্টকাটের মাধ্যমে এইখানে বসিয়ে খুব সহজে বের করতে পারি। শর্টকাটটি হচ্ছে 8/3 গুণন a স্কয়ার, মানে এর মান কত পাইছি 4, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইড হচ্ছে m কিউব, মানে 4 এর পর হচ্ছে কিউব, তাহলে 4 এর পর স্কয়ার মানে হচ্ছে 16, আর 4 এর পর কিউব মানে হচ্ছে 64। তাহলে যদি একটু ক্যালকুলেশন করে তাহলে দেখো 16 দ্বারা এটাকে কাটলে উপরে হবে 1, নিচে যদি কাটি তাহলে হচ্ছে 4 দ্বারা 8 কে কাটলে হচ্ছে 2, তাহলে অ্যানসারটা হচ্ছে 2/3, অ্যানসারটা হচ্ছে 2/3। সো দেখো এ নাম্বার অপশনে আছে, এ নাম্বারে হচ্ছে কারেক্ট অ্যানসার। সো খুব শর্টকাট দিয়ে খুব সহজে কিন্তু বের করা যায়। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2015-16 সেশনে। সো এইটার হচ্ছে এইটাকে হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে, তাহলে f of x মানে যোগজীকরণ করার পরে যেটা রেজাল্ট আছে সেটার মান আমাদের বের করতে বলছে। সো দেখো এইটা একটা মেকআপ করে দেওয়া আছে, মেকআপ করে কিভাবে দেওয়া আছে দেখো, এটাকে আমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে 1/8 লিখেছি। কেন লিখেছি, কারণ হচ্ছে আমরা 1/, আমরা ডিরেক্টলি হচ্ছে নিচের হচ্ছে cos স্কয়ার কে হচ্ছে অন্তরীকরণ বা যোগজীকরণ করতে পারবো না। সো দেখো আমাদের এখানে ধরতে হবে, তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। দেখো e⁻x আছে ইনটু হচ্ছে 1 প্লাস x থাক, বাট 1/, cos স্কয়ার থিটাকে লিখতে পারবো হচ্ছে sec স্কয়ার x ইনটু e⁻x লিখতে পারবো dx লিখতে পারবো। কেন, আমরা হচ্ছে sec স্কয়ার x এর আমরা ডাইরেক্টলি হচ্ছে যোগজীকরণ করতে পারবো, ফর্মুলায় আছে। এবার আমাদের এখানে ধরতে হবে। সো কোনটাকে ধরতে পারি, দেখো আমরা হচ্ছে দেখো e⁻x কে ধরলে e⁻x হবে, কিন্তু বাকিটুকু তো থাকে। আবার 1 প্লাস x কে ধরলে যদি যোগ অন্তরীকরণ করো দেখো খালি 1 হবে, 1 হলে কিন্তু হবে না। সো দেখো sec স্কয়ারের ভিতর যেটা আছে x ইনটু e⁻x, এটাকে আমরা ধরবো, ধরলে কিন্তু এটাকে অন্তরীকরণ করলে দেখো এটা হবে। দেখো এটাকে আমরা z ধরবো, যদি ধরি দেখো x এর সাপেক্ষে যদি উভয়কে যোগজীকরণ করি, সরি অন্তরীকরণ করি, তাহলে দেখো কি হয়, এটাকে u ধরো এটাকে v ধরো, তাহলে কি হবে, প্রথমে ইউটা হচ্ছে স্থির থাকবে, তাহলে x প্রথমে স্থির রাখবো, x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে হবে ex, তারপর হচ্ছে প্লাস, এবার এটাকে স্থির রাখবো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1, আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হবে dz ডিভাইডেড dx। ভালোভাবে খেয়াল করে দেখো এখানে কোনটা দিয়ে আছে, এখানে দিয়ে আছে কিন্তু e⁻x ইনটু 1 প্লাস x, সেহেতু আমরা এখান থেকে হচ্ছে e⁻x টা কমন নিব, e⁻x কমন নিব, তাহলে একটু সাজিয়ে রাখবো এটার মতো করে 1 প্লাস x। আর এই পাশে দেখো এখানে কিন্তু dx কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু dx এর সাথে গুণ করে দিব, dx গুণ করে দিব, তাহলে এই পাশে থাকবে হচ্ছে dz। তাহলে এবার ভালোভাবে খেয়াল করো, এইটা আবার হচ্ছে এই dx, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে dz, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারবো dz। আর দেখো sec স্কয়ারের ভিতর যেটা আছে সেটা সমান সমান কি হচ্ছে z, sec স্কয়ার z, আর বাকি এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে dz। আর এখন দেখো খুব সহজ, দেখো একটা সহজ একটা দিছে, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে sec স্কয়ার x কে যদি হচ্ছে dx এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে কি হয়, তাহলে কিন্তু হচ্ছে হয় tan x প্লাস c, তাই তো। তাহলে দেখো এর যেটা সাপেক্ষে যেহেতু একে যোগজীকরণ করব, তাহলে হবে হচ্ছে tan এর ভিতর যেটা আছে z প্লাস c, তাহলে যেটার মান কি ধরেছে সেটা বসিয়ে দেবো অবশেষে, তাহলে অ্যানসারটা হবে হচ্ছে tan যেটার পরিবর্তে বসিয়ে দেবো x ইনটু e⁻x প্লাস হচ্ছে c। আমাদের c এর মান কিন্তু বের করতে বলেন f of x, জাস্ট এইটুকুর মান আমাদের চাইছে। অ্যানসারটা হচ্ছে tan ইনটু x ইনটু e⁻x, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্ন কিন্তু হচ্ছে 14-15 সেশনে আছে, হুবহু দেখো এক বছর আগে আর এক বছর পরে একটু প্রশ্ন আছে, সলভ করে তোমরা এটার অ্যানসার কিন্তু হচ্ছে বি নাম্বার। 2014-15 সেশনে
এটা হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে এবং লিমিট দেয়া আছে আপার লিমিট 1 লোয়ার লিমিট 2, লিমিটের মান এখানে বসাবো। তো দেখো এইটা কোনটাকে ধরলে হচ্ছে এখানে হচ্ছে যোগ অন্তরীকরণ করে অন্তরীকরণের হচ্ছে রেজাল্টটা দিয়ে আছে। দেখো ln x কে যদি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে 1/x হবে, সো এটাকে আমরা ধরবো। তাহলে যদি ধরি হচ্ছে ln x + 1 = z, তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 1 ডিভাইডেড এর ভিতর মানে ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x, মানে এখানে আছে হচ্ছে x + 1, আর z কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে dz ডিভাইডেড dx। তাহলে এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে কিন্তু হচ্ছে মানে dx ডিভাইডেড হচ্ছে x + 1 + x, তাহলে আমরা dx টাকে গুণ করে দেব। তাহলে dx ডিভাইডেড হচ্ছে নিচে আছে x + 1 সমান কি লিখতে পারবো dz। তাহলে দেখো আমরা যেটা ধরছি সেটা বসাবো 1 0। দেখো ln এটাকে কি ধরছি z, তাহলে এখানে আমরা হচ্ছে ln z, আর এইটুকুর পরিবর্তে কি বসাতে পারবো tan z। সো এর সাপেক্ষে যদি একে যোগজীকরণ করি, দেখো ln কে যদি হচ্ছে আমরা আমরা হচ্ছে ln z না, আমরা পুরোটুকুকে কিন্তু হচ্ছে দেখো পুরোটুকুকে কিন্তু আমরা z ধরছি, তাহলে এখানে হবে হচ্ছে এখানে পুরোটুকু ln x + 1 এই পুরোটুকুর মানে হবে হচ্ছে z ইনটু আর এইটুকুর মান হবে হচ্ছে মানে dz বসাতে পারবো। সো দেখো হচ্ছে z এর সাপেক্ষে যদি z কে যদি যোগজীকরণ করি তাহলে কি হবে, পাওয়ার 1 আছে পাওয়ার 1 যোগ হবে, পাওয়ার 2 হবে, পাওয়ার দ্বারা ভাগ হবে, ডিভাইডেড এই পাশে হচ্ছে আপার লিমিট হবে 1, লোয়ার লিমিট হবে 0। সো এবার হচ্ছে একটু উপরের দিকে আসি, z সমান কি ধরেছিলাম, এখানে z সমান ধরেছিলাম হচ্ছে ln x + 1 ইকুয়াল হচ্ছে z। তাহলে z এর পরিবর্তে আমরা এটা বসে দিতে পারবো ln x + 1, এরপরে কিন্তু আছে কিন্তু স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2, আর আপার লিমিট হচ্ছে 1 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এবার বসে দাও, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার দেখো চলে আসবে। তাহলে দেখো আপার লিমিট কত 1, যদি বসে দেয় তাহলে দেখো কি হয়, ln x এর পরিবর্তে হচ্ছে x এর পরিবর্তে কত, x এর পরিবর্তে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2, এরপরে কিন্তু স্কয়ার আছে, মানে এই পুরোটুকুর পরে কিন্তু স্কয়ার আছে, আর এর মাইনাস লোয়ার লিমিট যদি বসাই ln দেখো x এর পরিবর্তে হচ্ছে 0 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, এরপরে কিন্তু স্কয়ার আছে মানে z স্কয়ার আছে। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি এখানে কি হয়, দেখো ln 2 এখানে 1 + 1 ln 2, এরপর কিন্তু স্কয়ার আছে ডিভাইডেড কিন্তু 2 আছে, মাইনাস ln এখানে আসছে ln 0 + 1 মানে হচ্ছে 1, এরপরে কিন্তু স্কয়ার আছে ডিভাইডেড কিন্তু হচ্ছে 2 আছে। তাহলে দেখো আমাদের आंसर চলে যাচ্ছে মোটামুটি খুব পাশে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা কিন্তু 1 ডিভাইডেড সামথিং মানে হাফ আছে, হাফ ইনটু এখানে এভাবে লিখতে পারি ln 2, এই পুরোটুকুর পরে কিন্তু স্কয়ার আছে, মাইনাস দেখো ln 1 এর মান 0 আর পুরোটুকুর মানে কিন্তু 0 হবে, তাহলে 0 হবে। তাহলে দেখো অ্যানসারে কিন্তু হচ্ছে এরকম ফরম্যাটে ln 2 এরকম ফরম্যাটে কোনটা আছে, এইটাতে কিন্তু আছে। অ্যানসারটা হচ্ছে হাফ ইনটু ln 2 এরপরে স্কয়ার। সো এটার সাথে মিলে যাচ্ছে আমাদের এ নাম্বারের অপশন। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2014-15 সেশনে। দেখো এইটা সমীকরণ এবং এই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ এটা বের করতে বলছে। সো দেখে তোমাদের খুশি হওয়ার কথা, কারণ এটা একটা সরলরেখার সমীকরণের মূল বিন্দুগামী, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে সুন্দর একটা শর্টকাট আছে, এই শর্টকাট দিয়ে খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো এই শর্টকাটে আমাদের হচ্ছে এর মান লাগবে এবং এম এর মান লাগবে। সো দেখো এম এখান থেকে বোঝা যাচ্ছে ঢাল কত, এখানে কিছু নেই মানে 1, সো এম এর মানটা হচ্ছে 1 হবে, এবং এর মান দেখো এখানে আমরা হচ্ছে এই ফর্মেটে বানাই y² / 4ax। তাহলে এখানে হচ্ছে আমরা x² = 4 লিখলাম, কিন্তু সমতা করার জন্য আমাদের 1/4 দ্বারা গুণ করতে হবে ডিভাইডেড y। তাহলে দেখো এর মানটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে 1/4। তাহলে এই ফর্মুলা বসে, তাহলে দেখো 8/3 গুণ এর মান কত পাইছি, এর মান পাইছি কত, এখানে 1/4 এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড m কিউব, m এর মান হচ্ছে 1 এরপর হচ্ছে কিউব। তাহলে যদি ক্যালকুলেশন করি 8/3 এখানে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 16 হবে, এটাতে ভাগ করলে এটাই হবে। তাহলে দেখো 8 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 1/3 গুণন হচ্ছে 2, তাহলে হচ্ছে 6। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 1/6। দেখো বি নাম্বার অপশন আছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো নেগেটিভ অ্যানসার যদি থাকে আরো তোমার জন্য হচ্ছে সহজ হবে, নেগেটিভ কখনো অ্যানসার ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে না। f অফ x একটা ফাংশন দেয়া আছে ln t dt এর সাপেক্ষে, একে হচ্ছে আমাদের
যোগজীকরণ করতে বলছে, আপার লিমিট x দিয়েছে, লোয়ার লিমিট হচ্ছে 1 দিয়েছে। সো আমি তোমাদের সাজেস্ট করব ln x কে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করা হয় সেটার অ্যান্সার হচ্ছে x ln x - x। এটা অবশ্যই মুখস্থ রাখবা, আমি তোমাদের সাজেস্ট করব। কারণ এটা যদি তুমি এমসিকিউতে করতে যাও মিনিমাম তোমার 2-3 মিনিট সময় লাগবে, তাও হয় নাকি। সো মুখস্থ রাখবে ln x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হচ্ছে x ln x - x হবে। তাহলে এখানে কি দেয়া আছে দেখো, আপার লিমিট হচ্ছে x, লোয়ার লিমিট হচ্ছে 1, এখানে দেয়া আছে হচ্ছে ln t এবং dt এর সাপেক্ষে একে যোগজীকরণ করতে বলছে। তাহলে কি হবে দেখো, যোগজীকরণ যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করলে এইটা হয়, তাহলে t এর সাপেক্ষে এটাকে যোগজীকরণ করলে হবে হচ্ছে t ln t মাইনাস হচ্ছে t। তাহলে এখানে আপার লিমিট কত আছে x এবং লোয়ার লিমিট 1। এখন বসিয়ে দেবো দেখো, t এর পরিবর্তে বসিয়ে দেবো x ইনটু হচ্ছে ln t পরিবর্তে x মাইনাস হচ্ছে t পরিবর্তে x। এর হচ্ছে মাইনাস আপার লিমিট হচ্ছে 1 যদি বসিয়ে দেয় t পরিবর্তে 1 ইনটু ln ইনটু t পরিবর্তে 1 মাইনাস হচ্ছে 1। তাহলে এফআর যদি ক্যালকুলেশনটা করে দেখো তাহলে কোনটা আসে, এখানে আসবে x ইনটু ln x মাইনাস x মাইনাস দেখো ln 1 মান হচ্ছে 0, তাহলে মাইনাস মাইনাসে একটু 0 হবে, মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে দেখো এখানে কি আসছে অবশেষে দেখো আবার একটু মিস্টেক হয়েছে নাকি, ও দেখো ঠিক আছে, এখানে আছে x ইনটু ln x, তারপর দেখো কি আসে মাইনাস x প্লাস হচ্ছে 1। এটা আমরা পাইলাম হচ্ছে f of x পাইলাম, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে শুধু f of x বের করতে বলেনি, f of prime x মানে হচ্ছে f of prime মানে হচ্ছে এটা হচ্ছে যোগজীকরণ করতে বলছে, সরি অন্তরীকরণ করতে বলছে। কারণ এইটা যে পাইলাম দেখো এটা কিন্তু আনসারে নাই, কারণ হচ্ছে আমাদের এটাকে হচ্ছে x এর সাপেক্ষে আবার যোগজীকরণ করতে হবে, অর্থাৎ d ডিভাইডেড dx এর সাপেক্ষে ধরো f of x কে যদি যোগজীকরণ করি তাহলে f প্রাইম অফ x পাবো। তাহলে এটাকে যদি d ডিভাইডেড dx এর সাপেক্ষে এটাকে x ইনটু ln x মাইনাস x প্লাস 1 কে অন্তরীকরণ করতে হবে। দেখো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে f প্রাইম অফ x হবে। আর দেখো x কে এটাকে u এটাকে v ধরলে এটাকে স্থির রাখবে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x এর পর প্লাস এটাকে স্থির রাখো ln x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে হচ্ছে 1 হবে, মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস 1, আর এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হচ্ছে 0। তাহলে দেখো অতএব f অফ প্রাইম অফ x এর মান কি আসে, দেখো এটা একটা আলাদা যাচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে ln x মাইনাস হচ্ছে 1 প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাচ্ছে, অবশ্যই থাকতেছে হচ্ছে ln x। সো অ্যানসারটা দেখছো কি রকম ক্রিটিক্যাল ভাবে দেয়, মানে অনেকজন ভাববে জাস্ট একে একবার হচ্ছে যোগজীকরণ করতে, কিন্তু যোগজীকরণ করার পরে হচ্ছে কি টাইম থেকে বোঝা লাগবে যে একে আরেকবার অন্তরীকরণ করতে হবে। সো অ্যানসারটা হচ্ছে ln x b নাম্বার, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু এটা। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2011-12 সেশনে, বলছে হচ্ছে x এর সাপেক্ষে এটাকে হচ্ছে আমাদের অন্তরীকরণ যোগজীকরণ করতে হবে, যার আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমাদের একটা ধরতে হবে, কাকে ধরবো দেখো, দেখা বোঝা যাচ্ছে সাইন ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়। তাহলে আমরা এইটাকে ধরবো, কোনটাকে ধরবো, সাইন ইনভার্স x কে আমরা হচ্ছে z ধরবো। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে এখানে হবে 1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার, এই পাশে হবে হচ্ছে dz ডিভাইডেড হচ্ছে dx। এটা একটু খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে dx এর সাথে এইটুকু কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে dx এই পাশে পাঠিয়ে দেখো, তাহলে এই পাশে হবে dx ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার সমান এই পাশে হচ্ছে dz। তাহলে দেখো আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাহলে সাইন ইনভার্স x এ কি ধরেছে z, তাহলে z বসিয়ে দেব। আর দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব বারবার dz। সো dz এর সাপেক্ষে যদি z কে যদি যোগজীকরণ করে দেখো পাওয়ার আছে 1, পাওয়ার 1 বাইরে তাহলে 2 হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। সো আপার লিমিট হচ্ছে দেখো 1 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। z এর মান কি ধরেছিলাম সেটা এখন বসিয়ে দেই, সাইন ইনভার্স x ডিভাইডেড সাইন ইনভার্স এরপর কিন্তু হচ্ছে স্কয়ার হবে ডিভাইডেড হচ্ছে 2। সো আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট হচ্ছে 0, বসিয়ে দিই দেখো সাইন ইনভার্স x আপার লিমিট হচ্ছে 1 বসিয়ে দেব x এর পরিবর্তে, সাইন ইনভার্স 1 এরপর হচ্ছে স্কয়ার কিন্তু
ডিভাইডেড হচ্ছে 2। এবার লোয়ার লিমিট হচ্ছে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসিয়ে দেবো। দেখো সাইন ইনভার্স লোয়ার লিমিটটা হচ্ছে 0, এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইড হচ্ছে 2। তাহলে দেখো একটু উপরের দিকে যদি একটু হিসাবটা করি তাহলে তো কি হয়, দেখো সাইন ইনভার্স এখানে একটু লিখে দেখো সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 2, এরপর আছে কিন্তু স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2। আর এখানে দেখো সাইন ইনভার্স 0 মানে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিভাইডেড সামথিং, এরপর স্কোয়ার মানে হচ্ছে 0 হবে, আর সেটা লিখলাম না। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো তাহলে কি হয়, ওপর হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে দেখো ডিভাইডেড হচ্ছে 4, নিচে আছে কিন্তু হচ্ছে 2। তাহলে দেখো হচ্ছে পাই স্কোয়ার 4 নিচে চলে আসবে, তাহলে হচ্ছে 2 এর সাথে 4 গুণ হলে হচ্ছে 8। সো অ্যানসারটা হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড 8। দেখো কোনটা সাথে মিলে যায়, বি নাম্বার অপশনের সাথে মিলে যায়, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। নেক্সট হলো 2011-12 সেশনে বলছে হচ্ছে এইটার এইটার সমীকরণ দ্বারা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। লাগা হচ্ছে শর্টকাট। দেখো এটা একটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, যার এইখানে এর মানটা দেখো একবারে লিখেছি, এর মানটা হবে হচ্ছে কত, এর মানটা হবে 4, আর এটা একটা মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে এম এর মান দেখো, এম এর মানটা হবে হচ্ছে 4। শর্টকাটটি হচ্ছে 8 ডিভাইডেড 3 গুণন হচ্ছে a স্কয়ার ডিভাইডেড হবে হচ্ছে m কিউব, তাই তো। এখন মানগুলো বসিয়ে দিই, দেখো a এবং m এর 8 ডিভাইডেড 3 গুণন এর মানটা আসতেছে হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে স্কয়ার ডিভাইডেড m কিউব, m এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে কিউব। তাহলে দেখো 8 ডিভাইডেড 3 এখানে হবে হচ্ছে 16, নিচে হবে হচ্ছে 4 এর পরে কিউব মানে 64। তাহলে দেখো এটাতে এটাকে ভাগ করলে উপরে হবে 1, নিচে হবে হচ্ছে 4, 4 দ্বারা হচ্ছে 8 কে গেলে হচ্ছে 2, উপরে দেখবে 2, নিচে আছে 3, 2 ডিভাইডেড 3। সো অ্যানসারটা হচ্ছে 2 ডিভাইডেড 3। এটার সাথে মিলে কোনটা দেখো, এই ডি নাম্বার অপশন বলে হচ্ছে বি নাম্বার হচ্ছে কারেক্ট। এসেছিল হচ্ছে 2010-11 সেশনে বলছে এটা হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ কোনটা হবে, আপার লিমিট হচ্ছে ই স্কয়ার আর লোয়ার লিমিট হচ্ছে 1। সো এর মান কোনটা হবে এটা আমাদের বের করতে বলছে। সো দেখো কোনটাকে ধরা যায়, দেখো আমাদের ধরতে হবে হচ্ছে 1 প্লাস এক্স কে, কেন 1 প্লাস এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে এইটা পাওয়া যাবে। তাহলে ধরে হচ্ছে 1 প্লাস লন এক্স সমান সমান জেড। সো এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড এক্স, একবারে লিখলাম, ওভার হবে ডি জেড, নিচে হবে হচ্ছে ডি এক্স। এখানে আছে কিন্তু ডি এক্স, এর সাথে অনেক সাথে যদি গুণ করি dx ডিভাইডেড হচ্ছে x আছে, তাহলে আমাদের এটা আর আর যদি গুণ করি dx ডিভাইডেড x সমান সমান হবে হচ্ছে dz। এখন মানগুলো বসায় দেখো, আপার লিমিট হচ্ছে e স্কয়ার, লোয়ার লিমিট 1 ডিভাইডেড এর মান কি ধরছি, এরপরে কিন্তু স্কয়ার আছে, এখানে স্কয়ার হবে, এর মান ধরছে z, এখানে z এর স্কয়ার হবে। আর এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এর পরিবর্তে হচ্ছে dz বসাতে পারবো। এবার দেখো এখানে কি হয়, আমরা হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার কে যদি dx এর সাপেক্ষে যদি যোগজীকরণ করো তাহলে হবে হচ্ছে 1 মাইনাস x। এখানে আছে হচ্ছে z এর সাপেক্ষে হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার কে z স্কয়ার কে যোগজীকরণ করব, তাহলে হবে হচ্ছে 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড x এর পরিবর্তে এখানে হবে z, যার আপার লিমিট হচ্ছে দেখো e স্কয়ার এবং লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এবার হচ্ছে z এর পরিবর্তে কি দিয়ে ধরছি সেটা বসিয়ে দিই, এখানে দেখো মাইনাস 1 ডিভাইডেড জেড এর পরিবর্তে হচ্ছে 1 প্লাস লন জেড। আপার লিমিট হচ্ছে কত, আপার লিমিট হচ্ছে ই স্কয়ার এবং লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে দেখো লিমিটের মানটা বসিয়ে দেয়, দেখো মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস লন, আপার লিমিট হচ্ছে ই স্কয়ার, এবার হচ্ছে মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দেবো, মাইনাস মাইনাস এখানে প্লাস হবে 1 ডিভাইডেড 1 প্লাস লন জেড এর পরিবর্তে 1। একটু নিচে একটু উপরের দিকে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে দেখো উপরে আছে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড, এখানে আছে হচ্ছে দেখো 1, সো লন ই এর 2 আছে, এটা সামনে আমি দিতে পারি 2 ইনটু এখানে থাকবে হচ্ছে লন ই, লন ই এর পর যেটা পাওয়ার থাকে সেটা আমরা সামনে লিখতে পারি। আর এখানে দেখো লন 1 এর মান হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0 তাহলে হচ্ছে 1, 1 ডিভাইডেড 1 মানে হচ্ছে প্লাস হবে হচ্ছে 1। এখানে একটু হিসাব যদি করি তাহলে দেখো কি হয়, এখানে যদি হিসাবটা করি দেখো এখানে লন 1 এর মান কিন্তু মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 2 ইনটু লন এর মান হচ্ছে 1, এখন হচ্ছে প্লাস হচ্ছে 1। তাহলে এখানে হিসাব করলে মাইনাস 1 ডিভাইড এখানে হচ্ছে 1 প্লাস 2 হবে, তাহলে হচ্ছে 3।
আর এখানে হচ্ছে +1, এখানে তো লসাগু করি, নিচে হবে 3, উপর হবে -1 প্লাস হচ্ছে 3, -1 প্লাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে +2 ডিভাইডেড 3, +2 ডিভাইডেড 3 হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। সো এটাতে কোন অপশন আছে? আর ডি নাম্বার অপশন আছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2010-11 সেশনে। একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর একটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সো আমি এটা ফুল তোমাদের করে দেবো না, জাস্ট একটু বলে দেবো। দেখো এইখানে হচ্ছে এম এর মান, এইখানে হচ্ছে এর মানটা হবে হচ্ছে, এর মানটা এখানে হবে হচ্ছে 1 এবং হচ্ছে এম এর মানটা হবে হচ্ছে 1। সো শর্টকাট অ্যাপ্লাই করে যে রেজাল্ট আসবে হচ্ছে 8 ডিভাইডেড 3। তোমরা একটু করবো, আমি আর করে দিব না। সো এইটা এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। যদি এরকম থাকে হচ্ছে e⁴x ইনটু f(x) প্লাস মানে হচ্ছে f(x) এর সাথে যদি হচ্ছে এর হচ্ছে অন্তরীকরণ করলে হচ্ছে যেটা আসে, অর্থাৎ f'(x) যদি থাকে সেটার অ্যান্সার হবে e⁴x ইনটু fx প্লাস c। বুঝতে পারছো? ধরো এখানে কিন্তু আছে, আমরা যদি কোনোভাবে যদি f(x) একটা ফাংশন আনবো, মানে যেটাকে হচ্ছে যোগ আকারে থাকবে, যেটার হচ্ছে অন্তরীকরণ যোগ আকারে থাকবে, f'(x) মানে যোগজীকরণ অন্তরীকরণ যোগ আকারে থাকবে, তাহলে অ্যান্সারটা হবে e⁴x ইনটু fx। দেখো এইটা কিন্তু এরকম টাইপে পড়বে, কিন্তু একটু মেকআপ করতে হবে। দেখো কি করে করা যায়, দেখো এখানে e⁴x আছে, এখন আমাদের দুইটা যোগ আকারে বানানোর চেষ্টা করবো। দেখো এইখানে কি যোগ আকারে কোনো কিছু আছে না, জাস্ট একটা ভাগ আকারে কিছু আছে। সো যোগ আকারে কিভাবে বানাতে পারে, দেখো e⁴x, এখানে আছে x, নিচে আছে x প্লাস 1। সো আমরা নিচের মতো বানানোর চেষ্টা করি, একটা +1 দিলাম, আর নিচে কি আছে x প্লাস 1 হোল স্কয়ার। তাই তো আমাদের এখানে এমনি এমনি যোগ করলে হবে, আমাদের সমতা করতে হবে, যেহেতু এখানে +1 লিখেছি, সমতা করার জন্য -1 লিখতে হবে dx। এবার যখন লাভ কি হবে, এটাকে একটু ব্র্যাকেটে রাখো। আমরা এবার হচ্ছে আলাদা আলাদা করব, এটার সাথে এটাকে নিয়ে লিখবো, এটার সাথে এটাকে লিখবো। তাহলে দেখো হচ্ছে কি হয়, e⁴x, দেখো x প্লাস 1, নিচে আছে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে মাইনাসে মাইনাস দিলাম, 1 ডিভাইডেড নিচে হবে হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে হচ্ছে dx। এর একটা জিনিস খেয়াল করো, দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসছে e⁴x, এইটা দ্বারা এটাকে ভাগ করলে নিচে একটা থাকবে, উপরে 1 থাকবে, তো উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার dx। এইবার দেখো তো এই ফর্মুলার সাথে কি চেনা চেনা লাগতেছে? এটা দেখো তো এই ফর্মুলার সাথে কি চেনা চেনা লাগে? হ্যাঁ লাগতেছে মনে হয়। মানে কি এই ফর্মুলাটা কি হতে হবে, f(x) কে যদি আমরা যোগজীকরণ অন্তরীকরণ করি, এইটা হতে হবে। দেখো আমরা হচ্ছে দেখো e⁴x আছে f(x), আমরা এটাকে f(x) এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে দেখো এইটাকে যদি যোগজীকরণ করো অন্তরীকরণ করো, তাহলে এইটা আসে, দেখো d ডিভাইডেড হচ্ছে dx কে যদি 1 ডিভাইডেড 1 প্লাস x কে যদি হচ্ছে অন্তরীকরণ করো, তাহলে কি হয়, দেখো এটাকে হচ্ছে 1 ডিভাইডেড x এর সাথে কম্পেয়ার করতে পারো। আমরা জানি হচ্ছে d ডিভাইডেড dx মানে 1 ডিভাইডেড x কে যোগজীকরণ করলে হচ্ছে -1 ডিভাইডেড x স্কয়ার। তাহলে এটাকে হচ্ছে x এর সাপেক্ষে যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে হবে -1 ডিভাইডেড x প্লাস 1 হোল স্কয়ার হবে। তাহলে দেখো এইটাকে অন্তরীকরণ করলে এইটা হচ্ছে ডিরেক্টলি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো, হচ্ছে এইটার অ্যান্সার হবে e⁴x ইনটু এইটা 1 ডিভাইডেড x প্লাস 1 প্লাস হচ্ছে c। দেখো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, 1 এর সাথে e⁴x টা গুণ করতেছে, এর সাথে হচ্ছে e⁴x গুণ করছে। সো দেখো এটার সাথে মিলে যাচ্ছে আমাদের, দেখো সি নাম্বার। তো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2009 সেশনে। সো এই প্রশ্নের আগে করে দিয়েছি, কিন্তু e⁴x নিচে থাকে, কি করে উভয় পক্ষে হচ্ছে e⁴x দ্বারা গুণ করবে, কিংবা এখানে হচ্ছে 1 ডিভাইডেড x লিখবে, এখানে লসাগু করবে। সো ধরবে হচ্ছে e⁴x কে ধরবা। সো অ্যান্সার সেই যেটা আছে tan ইনভার্স e⁴x প্লাস c, এটা কিন্তু দুইবার করে দিয়েছি, আর করে দিলাম না। দেখো এই প্রশ্নটা এসেছিল 2009 সেশনে, বলছে হচ্ছে এর হচ্ছে যোগজীকরণ হচ্ছে লিমিট এত এত দেয়া আছে, মান কত বের করতে বলছে। সো তোমাকে কিন্তু এর আগে মুখস্থ করতে বলছি যে দেখো ln x কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করা হয়, তাহলে ওটার অ্যান্সার হয় x ইনটু ln x মাইনাস হচ্ছে x। এটা কিন্তু একটু মুখস্থ রাখবা। তাহলে যদি এখানে কি দেয়া আছে, এইটাই কিন্তু ln x এর সাপেক্ষে দেয়া আছে, তাহলে আপার লিমিটটা দেয়া আছে হচ্ছে e এবং লোয়ার লিমিটটা 1, তাহলে আপার লিমিট এখানে 1 হবে, e হবে, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে যদি বসে আপার লিমিট, তাহলে দেখো x এর পরিবর্তে e ইনটু ln e এর পরিবর্তে x এর পরিবর্তে e মাইনাস x এর পরিবর্তে e। এবার লোয়ার লিমিট যদি বসে 1, x এর পরিবর্তে 1 ইনটু ln 1 মাইনাস হচ্ছে x এর পরিবর্তে 1। তাহলে দেখো এখানে কি হয়,
লন ই এর মান কিন্তু হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে ই মাইনাস ই, এখানে হচ্ছে দেখো লন 1 এর মান হচ্ছে 0, তাহলে এখানে -1 থেকে মাইনাস মাইনাসে +1, তাহলে প্লাস আর মাইনাসই কাটা যাচ্ছে, এখানে থাকছে +1। সো অ্যান্সারটা হচ্ছে +1, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সেশনে এটাকে আমাদের হচ্ছে x এর সাপেক্ষে এটাকে হচ্ছে যোগনীকরণ করতে বলছে। তাহলে দেখো আমরা তোমাদের সুবিধার্থে একটু ভেঙে রাখছি। সো দেখো আমরা কোনটাকে ধরবো, দেখো এই ডিরেক্টলি tan বা cos মানে cos স্কয়ার x কে ধরতে পারবো। সো 1 ডিভাইড cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো দেখো sec স্কয়ার x, sec স্কয়ার x আর হচ্ছে dx। এবার দেখো আমরা কোনটাকে ধরতে পারি, দেখো এই আমরা tan x কে যদি ধরে tan x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কিন্তু sec স্কয়ার x, সেহেতু আমরা হচ্ছে tan x কে ধরবো হচ্ছে tan x সমান j, তাহলে x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে sec স্কয়ার x আর এই পাশে হবে dz ডিভাইড হচ্ছে dx। তাহলে দেখো এই পাশে কিন্তু dx গুণ অবস্থা আছে, তাহলে আর গুণ করতে দাও, তাহলে এখানে হবে sec স্কয়ার x ইনটু হচ্ছে dx সমান হবে হচ্ছে dz। তাহলে দেখো কি করতে পারি, দেখো এটার কি ধরছে, এটা z, এখন বসে দেব দেখো 1 ডিভাইডেড রুট ওভার tan x এর পরিবর্তে z বসিয়ে দেবো, আর এটার পরিবর্তে বসিয়ে দিতে পারি হচ্ছে tan z। এইবার দেখো আমরা হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার 1 ডিভাইড রুট ওভার x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে যদি যোগজীকরণ করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে 2 ইনটু রুট ওভার x প্লাস হচ্ছে c হয়। তাহলে দেখো এর সাপেক্ষে যদি এটাকে যোগজীকরণ করি তাহলে কি হবে, দেখো 2 ইনটু রুট ওভার z প্লাস হচ্ছে c। এবার হচ্ছে z এর মানটা বসিয়ে দিই, দেখো z এর মান ধরছে হচ্ছে tan x, z এর মান ধরছে কি tan x, যদি বসিয়ে দিই তাহলে কি হয় 2 ইনটু রুট ওভার z এর পরিবর্তে হচ্ছে tan x প্লাস হচ্ছে c। সো অ্যানসার হচ্ছে 2 ইনটু রুট ওভার tan x প্লাস হচ্ছে c। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এটা একটা পরাবৃত্ত আর একটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, এর ক্ষেত্রফল হবে হচ্ছে দেখো 8 ডিভাইডেড 3 আমি করে দিলাম না, এর আগে কিন্তু এরকম প্রশ্ন ছিল। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2007 সেশনে, এই প্রশ্ন কিন্তু কিছুক্ষণ আগে সমাধান করে দিয়েছি। অ্যানসার হবে হচ্ছে সি নাম্বার 2 ইনটু রুট ওভার tan x প্লাস 6। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2006-07 সেশনে। তো এই প্রশ্নটা হচ্ছে একটা কমন প্রশ্ন যে 1 প্লাস sin থিটা যদি থাকে, এটা হচ্ছে স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এই ফর্মেট থেকে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মেট আসবে। সেখান থেকে এইটার যে ফর্মেট আসবে আমি একবারে লিখে দেব না, এখানে হচ্ছে sin থিটার অ্যাঙ্গেলটা আছে সেটা অর্ধেক হয়ে যাবে, প্লাস হবে হচ্ছে cos থিটা ডিভাইডেড 2 হোল স্কয়ার হবে, আমি লিখে দিলাম না। তাহলে দেখো আপার লিমিট দেওয়া আছে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে হচ্ছে এইটুকু সরল করে কিন্তু এইটা পাওয়া যায়, তাহলে কি হবে রুট ওভারের ভিতর এটা চলে আসবে, তাহলে হচ্ছে sin থিটা ডিভাইডেড 2 প্লাস হচ্ছে cos থিটা ডিভাইডেড 2 এরপর হচ্ছে হোল স্কয়ার। দেখো স্কয়ার আর হচ্ছে রুট ওভার দুইটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে পাই ডিভাইডেড 2 আপার লিমিট লোয়ার লিমিট 1, এখানে থাকবে হচ্ছে sin থিটা ডিভাইডেড 2 প্লাস হচ্ছে cos থিটা ডিভাইডেড 2। এটা হবে, আমরা কিন্তু সরল করে দেখালাম না। তাহলে দেখো এটা হচ্ছে ডি থিটা, কিন্তু এখানে কিন্তু ডি থিটা আছে, এখানে ডি থিটা হবে। এই থিটার সাপেক্ষে এইটাকে যদি যোগজীকরণ করে sin থিটাকে যদি x এর সাপেক্ষে যদি sin x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে হচ্ছে মাইনাস cos থিটা, cos থিটা এখানে থিটা নাই, থিটা ডিভাইডেড 2, এখানে যেহেতু থিটা নাই থিটা ডিভাইডেড 2 আছে, তাহলে এটাকে থিটা ডিভাইড 2 কে x এর সাপেক্ষে যোগ অন্তরীকরণ করে ভাগ করতে হবে। দেখো এটাকে যদি x এর সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে 1 ডিভাইডেড 2 দ্বারা ভাগ করলে এই 2টা কিন্তু সামনে আসবে, -2 এর সামনে আসবে। অনুরূপভাবে cos থিটাকে থিটার সাপেক্ষে যদি যোগজীকরণ করতাম হতো হচ্ছে sin থিটা, কিন্তু থিটা বাই 2 আছে সেহেতু হচ্ছে থিটা বাই 2 কে থিটার সাপেক্ষে যোগ অন্তরীকরণ করে ভাগ করতে হবে, তাহলে 2 সামনে আসবে। আপার লিমিট হচ্ছে কত, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এবার বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। দেখো -2 ইনটু cos থিটা ডিভাইডেড 2, থিটার পরিবর্তে আপার লিমিটে যদি বসে দেখো পাই ডিভাইডেড 2 নিচে আছে 2, তাহলে একবারই লিখলাম পাই ডিভাইডেড 4 হবে, পাই ডিভাইডেড 4, আর এখানে প্লাস 2 ইনটু সাইন, এখানে কিন্তু এটা বসালে নিচে 2 আছে, পাই ডিভাইডেড কিন্তু 4 হবে। এবার লোয়ার লিমিটে বসাবো, মাইনাস হবে সেহেতু লোয়ার লিমিট হচ্ছে 0। দেখো এখানে যে 0 বসাই
cos 0 ডিগ্রি মানে কিন্তু হচ্ছে 1 এর সাথে -2 গুণ করলে -2 হবে, আর sin 0 ডিগ্রি মানে কিন্তু পুরোটুকু 0 হয়ে যাবে, এখানে কিন্তু +0 হবে। তাহলে এইখানে যদি এখানে দেখা হচ্ছে -2 cos 45 ডিগ্রি মান হচ্ছে π/2 মানে 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, এখানে +2 sin π/4 এর মান হচ্ছে 1/√2, এখানে দেখো মাইনাস মাইনাসে +2 হবে, এখানে দেখো এইটা সেম এইটা কাটা যাবে, তাহলে অবশ্যই থাকবে হচ্ছে +2। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে +2, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর সাজেস্ট করব হচ্ছে এই ম্যাথের হচ্ছে এরকম টাইপ ম্যাথের হচ্ছে উত্তর হচ্ছে মুখস্থ রাখা। 500 সেশনে এই ম্যাথটিও কিন্তু কিছুক্ষণ আগে করে দিয়েছি, সো আমি করে দেব। অ্যান্সারটা হবে π²/8, এটা কিন্তু হুবহু এই ম্যাথ। দেখো এই প্রশ্নটা এসেছিল 2005-6 সেশনে। দেখো একটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে আর একটা হচ্ছে মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখার সমীকরণ দেয়া আছে। এর অ্যান্সার কিন্তু 80/3 সরি করে দিব না, এগুলো মুখস্থ রাখবা। এই প্রশ্ন কিন্তু এর আগে কিছুক্ষণ আগে এই প্রশ্নটা করে দিয়েছি। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হচ্ছে 2 × tan ইনভার্স আর 2 × √tan x প্লাস হচ্ছে c। এর নাম হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এই প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন মানে কিছুক্ষণ আগে করে দিয়েছি আর করে দিব না। সবচেয়ে হচ্ছে এই অধ্যায়ের সমাধানটা আমার হচ্ছে ভিডিওটা অনেক বড় হচ্ছে, যার কারণে এগুলো আর করে দিচ্ছি না। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2004-5 সেশনে, বলছে এটার মান নির্ণয় করতে বলছে। সো এখানে একটু খেয়াল করো আমরা কোনটাকে ধরবো। দেখো যেটাকে ধরার অন্তরীকরণ করার পর যেন রেজাল্ট থাকে। দেখো আমরা sin x এর যদি ধরি, sin x এর যদি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে cos x পাওয়া যাবে। তাহলে আমরা ধরবো হচ্ছে sin x কে আমরা z ধরবো। তাহলে x এর সাপেক্ষে যদি এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হবে হচ্ছে cos x, এই পাশে হবে হচ্ছে dz ডিভাইডেড হচ্ছে dx। এখানে দেখো এখানে আছে কিন্তু হচ্ছে cos x এর সাথে dx, সেহেতু এর সাথে এটা গুণ করে দেবো। তাহলে দেখো cos x ইনটু হচ্ছে dx আর এই পাশে থাকবে কিন্তু dz, তাই তো। তাহলে এখন মান বসিয়ে যেটা ধরছি সেটা বসিয়ে দেই। দেখো sin x এ ধরছি z, আর এইটুকুর মান কিন্তু এখান থেকে লিখতে পারবো হচ্ছে dz। তাহলে হচ্ছে z এর সাপেক্ষে এটাকে যদি যোগযোজন করি তাহলে হচ্ছে z² হবে /2। আশা করি এগুলো এখন তোমাদের বোঝার কথা। আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন হচ্ছে z এর মান বসিয়ে যেটা ধরছিলাম z সমান কি ধরছিলাম sin x, এরপরে কি হবে এরপরে কিন্তু হবে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে যদি বসিয়ে দিয়ে দেখো আপার লিমিট হচ্ছে sin x এর পরিবর্তে হচ্ছে π/4, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2, এটা আপার লিমিট বসিয়ে দিলাম। মানে লোয়ার লিমিট হচ্ছে দেখো এখানে যদি 0 বসিয়ে দেই sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0 ডিভাইডেড সামথিং বাই 4 স্কয়ার, পুরোটুকু 0 হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো sin π/4 মানে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এরপর হচ্ছে স্কয়ার নিচে আছে 2। তাহলে দেখো উপরে হবে 1/2, নিচে আছে 2। তাহলে দেখো এই 2 নিচে নেমে আসবে, তাহলে অ্যান্সার হবে 2 × 2, তাহলে হচ্ছে 4, 1/4। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1/4, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2004-5 সেশনে। এখানে দেখো দুইটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে আবদ্ধ ক্ষেত্রফল বের করো। সো দুইটা পরাবৃত্তের যদি হচ্ছে সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলে সেটা সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে 16/3 × a²। মানে এর পরিবর্তে আমরা হচ্ছে ab লিখতে পারতাম, a × b। এটা হচ্ছে প্রথম বৃত্তের, এটা হচ্ছে এইখানে দেখো হচ্ছে ab কেন লিখবো, দেখো একটা হচ্ছে x², একটা হচ্ছে y²। তাহলে এইটাকে y² এর ক্ষেত্রে কিভাবে আসে 4ab, এখান থেকে এর মান পাবো। আর হচ্ছে x² এর ক্ষেত্রে হচ্ছে 4, এটাকে ধরবো b, সরি এখানে হচ্ছে a x আর এখানে হচ্ছে a y, b ধরবো কারণ হচ্ছে দুইটা যেহেতু আলাদা। কিন্তু দেখো দুইটারে হচ্ছে দুইটাই কিন্তু সেম রেজাল্ট আসবে, সেহেতু হচ্ছে আমরা স্কয়ার লিখতে পারবো। সো এখান থেকে দেখো এর মান আসবে হচ্ছে 1/4। এই ফর্মেটে যদি বানায় লিখলাম না, আর এটারও দেখো হচ্ছে এ বা বি যাই বলো এর মান আসবে হচ্ছে 1/4। তাহলে যদি ক্যালকুলেশন করি 4 × 4 মানে 16, এর সাথে এই 16 কাটা যায়, ওপরে আছে 1 নিচে আছে 3। সো অ্যান্সার হচ্ছে 1/3, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো শর্টকাট দিয়ে খুব সহজে কিন্তু বের করা যায়। আমি বসিয়ে দিই লিমিটের মান। কাকে ধরলে আমাদের হচ্ছে কোনটাকে পাওয়া যায়, এটাকে যদি ধরি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এটাকে পাবো, সেহেতু এটাকে ধরবো 1 + cos x সমান হচ্ছে z। সো বারবার প্র্যাকটিস করলে তোমরা এমনি দেখে চিনতে পারবো হচ্ছে কোনটাকে ধরা লাগবে। x এর সাপেক্ষে যদি
অন্তরীকরণ করে এখানে হবে হচ্ছে cos x একে অন্তরীকরণ করলে হবে 0, এটা অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, আর এই পাশে হবে dz ডিভাইডেড dx। এখানে কি মাইনাস, এখানে মাইনাস, এখানে আছে প্লাস sin x dx, এই দুইটাকে এক পাশে করলাম আর মাইনাস কে এর পাশে পাঠাবো, তাহলে দেখো sin x ইনটু হচ্ছে dx মাইনাস কে এর পাশে পাঠালে মাইনাস dz হবে। তাহলে দেখো আমরা এর পরিবর্তে মাইনাস dz বসাতে পারবো। তাহলে দেখো আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো এইটুকু মানটা কি ধরছে z, এরপর স্কয়ার, তাহলে হচ্ছে z এর স্কয়ার, আর এইটুকুর পরিবর্তে হচ্ছে মাইনাস dz, আর মাইনাস একবারে সামনে পাঠিয়ে দিলাম। দেখো এর সাপেক্ষে যদি এইটাকে যদি হচ্ছে যোগলীকরণ করে দেখো পাওয়ার কি হবে, পাওয়ার 1 বাড়বে এবং সেখান থেকে হচ্ছে ওই পাওয়ার ভাগ হবে। তাহলে যোগলীকরণ একবারই করলাম, পাওয়ার হচ্ছে বাড়বে আর ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। আর আপার লিমিট কত, আপার মাইনাসটা সামনে দিলাম, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো জেড এর মান যেটা ধরে সেটা বসিয়ে দিয়ে দেখো 1 প্লাস cos x এরপর হচ্ছে কিউব ডিভাইড হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। এবার আপার লিমিট যদি বসিয়ে দেয় দেখো কি হয়, 1 প্লাস cos x এর পরিবর্তে পাই, x এর পরিবর্তে পাই ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে এরপরে কিউব, এরপর হচ্ছে ডিভাইড হচ্ছে 3। মানে লোয়ার লিমিট যদি বসিয়ে দেয় দেখো 1 প্লাস হচ্ছে cos x এর পরিবর্তে 0, এরপর হচ্ছে কিউব ডিভাইড হচ্ছে 3। এখন একটু উপরে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কোনটা আসে, এখানে কিন্তু কিউব হবে। দেখো এখানে ক্যালকুলেশন যদি করি cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, 1 এর উপর কিউব দিলে 1 হবে, ডিভাইডেড হচ্ছে 3 মাইনাস দেখো cos 0 ডিগ্রি মানে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 এর উপর যদি কিউব দেয় তাহলে হচ্ছে 8, ডিভাইডেড হচ্ছে নিচে 3। সো এবার যদি নিচে একটু লসাগু করি তাহলে হচ্ছে 3, 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 8, তাহলে অ্যানসারটা আসছে -7 ডিভাইডেড 3। সো দেখো অপশনের ভেতর কি আছে, অপশনের ভেতর কিন্তু নাই, সো সেই কারণে আমরা এটাকে অ্যানসার বলতে পারি 7 ডিভাইডেড 3। সো হয়তো একটা মাইনাসের ক্ষেত্রে একটু ভুল হয়েছে, কিন্তু অ্যানসারটা কিন্তু +7 ডিভাইডেড 3 হবে। সো ক্যালকুলেশন হয়তো মাইনাসের জায়গায় একটু প্লাস হয়েছে বা প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, কিন্তু অ্যানসারটা ডি নাম্বার হবে। তোমরা একটু দেখে নিও কোন জায়গায় মাইনাসটা ভুল করছে এবং মাইনাস প্লাস লিখতে। 2002-3 সেশনে এই প্রশ্ন কিন্তু করে দিয়েছে আর মুখস্থ রাখতে বলছি, এর অ্যানসার কিন্তু হবে 1 এর আগে করে দিছি, মুখস্থ রাখবা। তো এই প্রশ্ন এসেছিল হচ্ছে 2001-2 সেশনে, সো এটার মান কোনটা সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা কোনটাকে হচ্ছে অন্তর কোনটাকে ধরবো, দেখো √x কে ধরলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড √x, এখানে 2 দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো ধরবো হচ্ছে √x কে, এটা সমান সমান z ধরবো, উভয় পক্ষে যদি অন্তরীকরণ করে 1 ডিভাইডেড 2 ইনটু √x হবে, আর এখানে হবে dz ডিভাইডেড dx। এখানে দেখো আছে dx ডিভাইডেড √x, তাহলে যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে উপরে হবে dx ডিভাইডেড 2 আছে, তো এই পাশে পাঠাবো, এটা দরকার নেই, তাহলে √x আর এখানে হবে 2 ইনটু dz। তাহলে দেখো আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, এটাকে কি ধরছি, সরি এটাকে কি ধরছি, এটাকে z ধরছি, তাহলে e টু দি পাওয়ার z, আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 ইনটু d অফ z, 2 কে একবার সামনে পাঠাবো। সো e টু দি পাওয়ার x কে যদি e টু দি পাওয়ার x কে dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বা যোগজীকরণ করলে ওইটাই হয়, তাহলে হচ্ছে d অফ z এর সাপেক্ষে যদি এটাকে যদি যোগজীকরণ করি তাহলে এটা হবে e টু দি পাওয়ার z, আপার লিমিট কত 1 এবং লোয়ার লিমিট হচ্ছে কিন্তু 0। তাহলে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা বসে দেয় 2 ইনটু আপার লিমিট, সরি এর মান কি ধরছি সেটা বসে দেয়, জেটার মান কি ধরছি, জেটার মান ধরছি হচ্ছে e টু দি পাওয়ার x, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাহলে 2 ইনটু x ইনটু আপার লিমিট বসে দেয় √x এর পরিবর্তে 1, বা লোয়ার লিমিটটা যদি বসে দেয় দেখো -2 ইনটু e টু দি পাওয়ার হচ্ছে x এর পরিবর্তে হচ্ছে 0 যদি বসে দেয়, তাহলে ক্যালকুলেশন যদি করি দেখো 2 ইনটু e টু দি পাওয়ার 1 মানে হচ্ছে e টু দি পাওয়ার 1 হবে, -2 ইনটু e টু দি পাওয়ার হচ্ছে 0 মানে হচ্ছে 1 হবে, তাহলে এখানে হচ্ছে 2 e টু দি পাওয়ার -2। দেখো এরকম কি অ্যানসার আছে না,
2 যদি কমনে দেখো, 2 যদি কমনে এখানে হবে হচ্ছে ই মাইনাস হচ্ছে 1, 2 ইন্টু ই মাইনাস হচ্ছে 1। সো এর নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক সেশন হুবহুব কপি করছে। সো এইটার অ্যান্সার কিন্তু হবে সি নাম্বার। কিছুক্ষণ আগে কিন্তু মানে এর আগেটাই করে দিয়েছি, সো রিপিট করে কিন্তু এরকম প্রশ্ন। যৌগজীকরণ অধ্যায় থেকে আসা বিগত 25 বছরের সর্বশেষ প্রশ্ন সমাধান করে দেয়া। দেখো এই প্রশ্নটি বলছে এইটাকেও যদি হচ্ছে যৌগজীকরণ করা হয় এফ অফ এক্স এর মান কত। সো এইটা কিন্তু করে দিয়েছি, এইটা কিন্তু এর আগে করে দিয়েছি। এইখানে একটা ফর্মুলা পড়বে হচ্ছে ই টু দি পাওয়ারের সাথে ফর্মুলাটাই লিখে দেয়। দেখো ই টু দি পাওয়ার এক্স যদি এভাবে থাকে, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া থাকে প্লাস এফ অফ ড্যাশ অফ এক্স যদি দেওয়া থাকে ডিএক্স এর সাপেক্ষে, এর অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর পরে যদি একটা এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকে মানে কিছু দেওয়া থাকে, ওইটারে যদি অন্তরীকরণ হচ্ছে যোগ আকারে দেওয়া থাকে, সেটা অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। মানে হচ্ছে ওইটা। এইটা দেখো এটাকে কিন্তু এভাবে বানানো যায়, আমি দেখাইছি আর দেখালাম না। সো এইটার অ্যান্সার কিন্তু হয় হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এক্স প্লাস 1। সো এটা কিন্তু হচ্ছে এই প্রশ্নের সমাধান, এর আগে কিন্তু দেখাইছি। সো এই ছিল আমার হচ্ছে যৌগজীকরণ অধ্যায় থেকে আসা হচ্ছে প্রশ্নের সমাধান করে দেয়া। সো আমার হচ্ছে বোঝানোর ক্ষেত্রে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। আমি কোনো প্রফেশনাল টিচার না, ভুল হতে পারে। আমি আবার বলছি আমি হচ্ছে কোনো প্রফেশনাল টিচার না, আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট। সো যতটুকু পারছি আমার তরফ থেকে তোমাদের শেখানোর চেষ্টা করছি। আর এর ভিতরে হয়তো বিগত 25 বছরের তো যৌগজীকরণ অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায়। সো আমি জানি অনেকগুলো হচ্ছে 2-3টা বা এর বেশি হতে পারে প্রশ্ন আমি হচ্ছে এখানে সমাধান করে দেইনি বা হয়তো বাদও করে যেতে পারে। সো এই জন্য হচ্ছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।